এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্টের উদ্যোগে আয়োজিত ফেব্রুয়ারি 2026-এ অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে একটা ফলো আপ জনমত জরিপের ফলাফল প্রকাশ এবং প্রেস কনফারেন্সে আপনাদেরকে স্বাগত জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এটি আমাদের পূর্ববর্তী একটি জরিপ, যেটা 5 জানুয়ারি 2026-এ আমরা যেটার ফলাফল প্রকাশ করেছি। আপনারা হয়তো অনেকেই আমাদের সাথে তখন ছিলেন। সেটারই একটা ফলো আপ জরিপ। এই জরিপের মাধ্যমে আমরা সময়ের সঙ্গে জনমতের পরিবর্তন, ধারাবাহিকতা এবং নতুন প্রবণতা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। দেশের সবকটি সংসদীয় আসনের প্রতিনিধিত্ব করে নাগরিকদের মতামত সংগ্রহ করা হয়েছে, যা আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে জনমনের একটা হালনাগাদ চিত্র তুলে ধরবে বলে আমরা মনে করছি। কিছুক্ষণের মধ্যে আমাদের জরিপ দলের টিম লিডার এবং এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর শামীম হায়দার তালুকদার স্যার জরিপের ফলাফল আপনাদের সামনে প্রকাশ করবে। আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ আয়োজনে সভাপতিত্ব করছেন ডক্টর কাজী সাইফুদ্দিন বেন্নুর স্যার, পরিচালক বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ, এবং এমিনেন্সের সাথে উনি উপদেষ্টা হিসেবে সংযুক্ত আছেন। আমি একটু বেন্নুর স্যারকে মঞ্চে এসে আসন গ্রহণের জন্য অনুরোধ করব। সেই সাথে আমাদের আজকের আলোচনায় আমাদের সাথে বেশ কয়েকজন প্যানেলিস্ট উপস্থিত আছেন। আমি একটু ওনাদেরকেও একজন একজন করে ওনাদের নাম বলবো, এবং আমি একটু রিকোয়েস্ট করব আপনারাও যদি মঞ্চে এসে আসন গ্রহণ করেন। আমি শুরুতেই ডেকে নিচ্ছি, সাউন্ডটা কাইন্ডলি দেখবেন। আমি আশা করছি আমার কথা এমনিতে শোনা যাচ্ছে। আমি শুরুতে একটু ডেকে নিচ্ছি ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির, অধ্যাপক, উন্নয়ন অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি রিকোয়েস্ট করব মীর নাদিয়া নিভিন, গণতন্ত্র ও প্রাতিষ্ঠানিক সংস্কার বিশেষজ্ঞ, সাবেক সদস্য বাংলাদেশ নির্বাচন কমিশন এবং প্রাক্তন কর্মকর্তা ইউএনডিপি। তারপর আমি অনুরোধ করছি প্রফেসর শামসুল আলম সেলিম, চেয়ারম্যান, সরকার ও রাজনীতি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তারপর আমি ডেকে নিচ্ছি, ধন্যবাদ স্যার, ডিন সমাজবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমি ডেকে নিচ্ছি তৌফিক জোয়ারদার, সহযোগী অধ্যাপক, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর। আমাদের সাথে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর নাহরিন আই খান, ভূগোল ও পরিবেশ বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এবং সবশেষে অধ্যাপক ASM আমানুল্লাহ, উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়। আমি স্যারকে একটু রিকোয়েস্ট করব স্যার যেন এসে আসন গ্রহণ করেন। মঞ্চে সকলে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। এই পর্যায়ে আমি দেরি না করে এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট ডিরেক্টর হিসেবে নিয়োজিত আছেন ডক্টর শাহিন আক্তার। আমি একটু শাহিন আপুকে রিকোয়েস্ট করব আপনি যদি একটু শুভেচ্ছা বক্তব্য দেন। শুভ অপরাহ্ন সকলকে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জাতীয় পর্যায়ের জনমত জরিপ ফল প্রকাশের দ্বিতীয় পর্যায়ে, এটা ফলো আপ বলছি আমরা, এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এবং সম্মানিত আমাদের প্যানেল অতিথিবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ এবং গণমাধ্যম প্রতিনিধিবৃন্দ, সবাইকে আজকের এই অনুষ্ঠানে আমাদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানাই। আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত মনে করি আমরা অনুপ্রেরণাদায়ক, এবং আমরা আসলে এখানে আজকে একত্রিত হয়েছি। আমরা জানি যে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় জনগণের মতামতই হচ্ছে একটা মূল শক্তি এবং একটা দিক নির্দেশনা দিয়ে থাকে। এই জরিপের মাধ্যমে আমরা চেষ্টা করেছি আমাদের 300টি যে সংসদীয় আসন আছে সেই আসনকে কভার করার জন্য, এবং এখানে আমরা তথ্য সংগ্রহ করেছি প্রায় 41,500 অংশগ্রহণকারী, আমাদের বিভিন্ন বয়স, বিভিন্ন শ্রেণী এবং পেশাজীবী, তারা আমাদের এই জরিপে অংশগ্রহণ করেছেন। তো তাদের যে মতামতগুলো, তাদের যে এক্সপেকটেশন, তাদের যে পছন্দের প্রার্থী বা আছেন যারা, এবং আরও কিছু বিষয়ে আমরা তাদের কাছ থেকে তথ্যগুলো সংগ্রহ করেছি এবং সেগুলোই আপনাদের সামনে আজকে উপস্থাপন করবেন কিছুক্ষণ পরেই। এই জরিপ পরিচালনার জন্য আমাদের সাথে যারা খুব একনিষ্ঠভাবে কাজ করেছেন, আমি তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। বিশেষভাবে আমাদের ফিল্ড সুপারভাইজার এবং কোয়ালিটি টিম
এবং মাঠ পর্যায়ে যারা তথ্য সংগ্রহকারী ছিলেন, যাদের অংশগ্রহণকারী, আমি যারা বলবো যে যারা অংশগ্রহণ করেছেন এই জরিপে, তাদের না হলে আসলে এটা করা সম্ভব ছিল না। সো তাদেরকে আমাদের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং আমরা আশা করব যে আজকের এই আলোচনা ও মত বিনিময়ের মাধ্যমে এই আমাদের যে ফলাফল এবং এর সাথে রিলেটেড যে বিষয়গুলি আছে সেটি আরও সমৃদ্ধ হবে এবং এটি আরও ব্যাখ্যা করবেন আমাদের উপস্থিত প্যানেল যারা এখানে উপস্থিত আছেন আজকে, এবং আমরা একটি স্বচ্ছ, অংশগ্রহণমূলক এবং একটি বিশ্বাসযোগ্য নির্বাচন পরিবেশ গঠনেও এটা সহায়ক হবে বলে আমরা আশা করছি। আমি এমিনেন্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও আন্তরিকভাবে স্বাগত জানাই এবং অসংখ্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শাহিন আপুকে ওনার আন্তরিক বক্তব্য দেওয়ার জন্য। আমি বোধহয় এই পর্যায়ে সরাসরি ফলাফল প্রকাশে চলে যাই, সেজন্য আমি ডক্টর মোহাম্মদ শামীম হায়দার তালুকদার স্যারকে একটু রিকোয়েস্ট করব মঞ্চে আসার জন্য। আর আমরা ইন্টারিম 1 মিনিট সময় নিচ্ছি, একটু স্ক্রিনটাতে যেন আমরা ট্রান্সফার করে নিতে পারি। ধন্যবাদ। শুভ অপরাহ্ন। এটা আমার জন্য একটি বলবো সুযোগ এবং জাতীয় পর্যায়ের একটি সাধারণ মানুষের মতামত জরিপের দ্বিতীয় ধাপ আমরা প্রকাশ করছি আজকে। প্রথমেই আমি বলতে চাই যে বাংলাদেশে বোধহয় এবার প্রথম নির্বাচনকে সামনে রেখে প্রচুর সার্ভে হয়। আমরা দেখি যে আমরা প্রথম যে সার্ভেটি করি তার আগে দুটো সার্ভে রেজাল্ট ছিল, 2-3টা সার্ভে রেজাল্ট, কিন্তু পরবর্তীতে অনেকগুলো সার্ভে রেজাল্ট আসছে। সো দিস ইজ ওয়ান অফ দ্য কালচার। আমরা বলতে পারি যে চেঞ্জ হচ্ছে বাংলাদেশের। নির্বাচনকে সামনে রেখে মানুষের মতামতকে সামনে নিয়ে আসার একটা সায়েন্টিফিক পদ্ধতি আমরা ফলো আপ করছি। কিন্তু আমাদের সার্ভেটি একটি ইউনিক সার্ভে। গতবার যখন আমরা সার্ভে রেজাল্ট দেই, দ্যাট ইজ দ্য ফার্স্ট টাইম সার্ভে রেজাল্ট ফ্রম 300 কনস্টিটিউশন থেকে আমরা রেজাল্টটা নিয়ে এসেছিলাম। এইবারও আমরা 300টি কনস্টিটিউশন থেকে নিয়ে আসি, কিন্তু এটাই বোধহয় বাংলাদেশের লার্জেস্ট স্যাম্পল সাইজ নিয়ে সার্ভে ফল প্রকাশ হচ্ছে। তো আমি শুরুতেই আপনাদের সাথে একটি চার্ট প্রকাশ করলাম, যেটা মূলত বিভিন্ন সময়ে এইবার সার্ভেতে যে সার্ভেগুলো ঘটে এবং ফলাফল প্রকাশ হয় তার মধ্যে আপনার ইন্টারন্যাশনাল মিডিয়া হাউস আমাদের এই সার্ভেগুলোর কে রেফার করে প্রচুর সংবাদ প্রকাশ করে। আমি আনন্দিত যে আমাদের গতবারের সার্ভেকে রেফার করে প্রায় ম্যাক্সিমাম ইন্টারন্যাশনাল মিডিয়া হাউস, যেগুলো খুবই রিনাউন্ড মিডিয়া হাউস, যেমন আল জাজিরা, টাইমস, অথবা যদি আমি বলি হিন্দু, ইন্ডিপেন্ডেন্ট, গার্ডিয়ান, অ্যানালাইটিকা, এরা সবাই আমাদের গতবারের সার্ভে রেজাল্টকে কোট করে তারা তাদের রিপোর্টগুলো প্রকাশ করে। হবার আমাদের যে অবজেক্টিভ, যে কারণে আমরা সার্ভেটি করি, সেটা হলো যে আমরা মূলত মানুষের মতামতটাকে, মানুষ কি ভাবছে। আমরা জানি যে এবার সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি নির্বাচন রিলেটেড অনেক তথ্য আসছে, তার মধ্যে এআই জেনারেটেড বা অপতথ্যেরও একটা বড় অংশ আমরা দেখতে পাচ্ছি। সেখানে আমরা মাঠে গিয়ে মানুষের মতামত নিয়ে তারা কি ভাবছে সেটাকে রিপ্রেজেন্ট করা, আপনাদের সামনে উঠে আনার আমাদের ওয়ান অফ দ্য মেজর অবজেক্টিভ ছিল। আমরা ডিসক্রাইব করতে যাচ্ছি যে বর্তমানে, তার মানে এই মুহূর্তে বাংলাদেশের সাধারণ মানুষের বিভিন্ন পলিটিক্যাল পার্টির ব্যাপারে তাদের চয়েসটা কি। আমরা এই রেজাল্টটা মূলত আপনার বিভিন্ন জেন্ডার, এজ, অকুপেশন, এডুকেশন, ইনকাম স্ট্যাটাস এবং ডিভিশন দিয়ে ভাগ করে আপনাদেরকে দেখাবো। আমরা ট্রেন্ডটা কি, গতবারের আমরা যে রেজাল্টে দেখিয়েছিলাম যে গতবারের রেজাল্ট আর এইবারের রেজাল্টের ট্রেন্ডটা কী ধরনের চেঞ্জ হচ্ছে, সেটা আমরা আপনাদের কাছ থেকে উপস্থিত করব।
এবং বিভিন্ন কনস্টিটিউশন যেগুলো আছে সেই জায়গাটায় নাম্বার তারা কাকে মনে করছে যে কোন দল জিতবে তার কনস্টিটিউশন থেকে সেটার নাম্বারটাও আমরা আপনাদের কাছে সামনে উপস্থিত করব। আমরা মূলত এই সার্ভেটি ক্রস সেকশনাল ডেসক্রিপটিভ সার্ভে, আমরা পাবলিক অপিনিয়ন সার্ভে হিসাবে আমরা এই ডিজাইনটা ফলো করি। আমরা কোয়ান্টিটেটিভ কোশ্চেনিয়ার ফলো করি, আমরা কোনো কোয়ালিটেটিভ তথ্য নেইনি, আমরা কোয়ান্টিটেটিভলি মূলত আমরা তথ্য নিয়ে আসি। কিন্তু আমরা বললাম যে এই তথ্য যে কোশ্চেনিয়ার তৈরি এবং এই তথ্য নেওয়ার ব্যাপারে আমরা ডেস্ক রিভিউ করি বিভিন্ন মিডিয়াতে বা অন্যান্য সার্ভেগুলো যে ডাটাটা আসছে সেটা, এটা যেন ন্যাশনালি রিপ্রেজেন্টেটিভ হয় সেই জন্য আমরা 300টা কনস্টিটিউশন থেকে আমরা ডাটাটা নিয়ে আসি এবং এটা আপনার কম্প্রিহেনসিভ জিওগ্রাফিক্যাল এবং ডেমোগ্রাফিক কাভারেজটা আমরা এনশিওর করি। আমাদের এখানে স্ট্যান্ডার্ড প্রোটোকল ফলো করা হয় যেটা ডাটা কালেকশনটাকে কনসিস্টেন্সি, রিলায়েবিলিটি এবং ভ্যালিডিটি অফ দ্য ইনফরমেশনটা অবটেন করে। আমরা টোটাল স্যাম্পল নেই হলো 41,500 স্যাম্পল আমরা নেই এবং আমরা মূলত এইবার স্যাম্পলটা যেন রিপ্রেজেন্টেটিভ হয় সেহেতু বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের আপনারা জানেন যে ওদের একটা স্যাম্পলিং মেথড আছে যেটা ওরা 2,766টা প্রাইমারি স্যাম্পলিং ইউনিট ওদের আছে। তো আমরা এইবার আমাদের ডাটা কালেক্টরকে সেই যে ওদের বিবিএসের যে 2,766টা স্যাম্পলিং ইউনিট সারা দেশব্যাপী আছে সেই জায়গাগুলো থেকে আমরা তথ্যগুলো কালেক্ট করতে বলি। আমরা প্রতিটি পিএসইউ থেকে আমরা 15টা হাউসহোল্ড, কনজিকিউটিভ হাউসহোল্ডের কাছ থেকে আমরা ডাটা নেই এবং প্রত্যেকটা হাউসহোল্ড থেকে আমরা একজন রেসপন্ডেন্ট নেই। এখানে হাউসহোল্ডে যারা থাকেন তাদেরকে আমরা বলি যে তাদের মধ্য থেকে ভোটার এরকম একজন যেন আপনি আমাদের কোশ্চেনের উত্তরটা দেন এবং সেখানে আমরা মেল ফিমেল দুজনকে অ্যাপ্রোচ করি, যারা রাজি হন দেওয়ার জন্য আমরা তাদেরকেই নেই। কিন্তু আমাদের কালচারাল জায়গা থেকে আমরা পরে আপনাদের রেজাল্টে দেখাবো যে ম্যাক্সিমাম আমরা দেখতে পাই যে আপনার মেল রিপ্রেজেন্টেটিভরা অ্যাগ্রি করে টু গিভ দ্য রেসপন্স কম্পেয়ার টু দ্য ফিমেল। আমাদের যেটা বলেছি যে 18 বছরের উপরে এবং তারা ভোটার, শুধু তাদেরকেই আমরা এখানে নেই এবং আমাদের 17টা ভেরিয়েবলস আমরা ইনক্লুড করি ডাটা কালেকশনের জন্য। আপনার সোশিও ডেমোগ্রাফিক বাদে 17টা ভেরিয়েবল আমরা ইউজ করি এবং ডাটাটা আমরা কালেক্ট করি কোবো টুল বক্সের মাধ্যমে। কোবো টুল বক্স গিভস এ ভেরি ভ্যালিড এবং এটা ইন্টারন্যাশনালি আপনার রিনাউন্ড একটা ডাটা কালেকশন টুলস, যেটা মূলত আপনার জিওগ্রাফিক্যাল কাভারেজ এবং কোথায় থেকে আপনি ডাটাটা নিচ্ছেন এবং কোন সময়ে কতক্ষণ আপনি ডাটাটা কোশ্চেনারটা কালেক্ট করছেন সেটা মূলত কোবো টুল বক্সের মধ্যে ডাটাটা কালেকশন করা যায়। আমরা এই ডাটা কালেকশনের জন্য 150 জন ডাটা কালেক্টরকে আমরা ইউজ করি, যারা মূলত একটা 2 দিনের ট্রেনিং পায়, যেটা 12 থেকে 15 জানুয়ারিতে আমরা ট্রেনিংটা দেই তাদেরকে এবং তারা 14 দিন ডাটা কালেকশন করেন, যেটা 18 থেকে 31 জানুয়ারি পর্যন্ত এই ডাটা কালেকশনটা চলে। তারা প্রতিদিন একজন ইন্টারভিউ 20 হাউসহোল্ড পার ডে আপনার ডাটা কালেকশনটা করেন। আপনার আমাদের 20 জন সুপারভাইজার ছিল যারা ঢাকা থেকে প্রতিদিন যে ডাটা আসতো সেটা ভ্যালিডেট করতো, এটার জিওগ্রাফিক্যাল এবং টাইম ফ্রেম এগুলো মিলিয়ে দেখে এবং যেই জায়গাটার থেকে আমাদের ডাটা কালেকশন করার কথা সেটা তারা কোয়ালিটিটা এনশিওর করতো। ফ্রম ঢাকা থেকে তারা এই কাজটা করতো। আমরা স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার আর ব্যবহার করি ডাটা অ্যানালাইসিসের জন্য। মূলত আমরা ডেসক্রিপটিভ অ্যানালাইসিস এবং ক্রস টেবুলেশন করি, সাথে কিছু আমরা ট্রেন্ড অ্যানালাইসিসের কাজটিও আমরা করি। আমরা এরপরেই আপনাদেরকে নিয়ে যাব আমাদের রেজাল্ট পার্টে, আমরা কি পাই মূলত সেটা দেখানোর জন্য। আমাদের এই ডাটায়
দেখা যায় যে রেসপন্ডেন্টের মধ্যে 64% ছিল হলো মেল এবং 36% ছিল হলো ফিমেল, এবং এর মধ্যে 91% ছিল হলো মুসলিম, সনাতন বা হিন্দু ধর্মের ছিল হলো 8%-এর মতন, বুদ্ধিস্ট এবং খ্রিশ্চান আমরা পাই 0.77 করে, যেটা এখানে আপনার 1 দেখাচ্ছে, 0.7% করে, এবং অন্য কোনো ধর্মের আমরা আর পাইনি। আমাদের ডাটা মধ্যে দেখা যাচ্ছে যে আমরা যখন ডিভিশন ওয়াইজ করি তখন ঢাকা থেকে 19%-এর মতন ডাটা আসে, চিটাগং থেকে 14, সিলেট থেকে 12, আর বাকি সবগুলো ডিভিশন থেকে 11% করে আমাদের ডাটা আসে। আমরা যখন এদের অকুপেশনটা দেখি তখন আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি অকুপেশন হলো হাউসওয়াইফ 19%-এর মতন, স্মল বিজনেস করে 17%, স্টুডেন্ট আছে আমাদের 15%-এর মতন স্টুডেন্ট, এগ্রিকালচারে আছে 13%, আনএমপ্লয়েড 8%, ডেইলি লেবার 6%-এর মতন, প্রাইভেট সার্ভিসে 5%, আপনার মিডিয়াম টু লার্জ স্কেল বিজনেসম্যান আছে হলো 5%, টিচার 4%, গভর্নমেন্ট অফিসিয়ালও আছে হলো আপনার 2%-এর মতন, হেলথ প্রফেশনাল 1%। এখানে আপনাদের বলে রাখি ডিফেন্স সার্ভিসে আছে এখানে 0 দেখাচ্ছে, কিন্তু এটা মূলত আমাদের প্রায় 0.6%-এর মতন, কাছাকাছি 5 পয়েন্ট সামথিং ডিফেন্সের চাকরি করে, এরকম লোকও আমাদের অকুপেশনের ভিতরে আমরা পাই। আমরা এজ গ্রুপে যখন দেখি তখন আমরা দেখতে পাই যে 18 থেকে 30 বছর গ্রুপটাই সবচেয়ে বেশি ছিল, 37% হলো এই গ্রুপের রিপ্রেজেন্ট ছিল, 31 থেকে 40 গ্রুপটা 28%, দেন 41 টু 50 ইয়ার্সের 18%, দেন 50 টু 60 ইয়ার্স 12%, দেন 61 টু 76%, 71 টু 80-এরও আমরা প্রায় 1%-এর মতন, এবং 81-এর অ্যাবোভেরও বেশ কিছু আপনার রেসপন্ডেন্ট ছিল। আমাদের যে রেসপন্ডেন্ট এদের যখন আমরা ইকোনমিক্যাল স্ট্যাটাসটা দেখি আমরা দেখতে পাই যে ম্যাক্সিমামই 64%-এর মান্থলি ইনকাম, ফ্যামিলি মান্থলি ইনকাম 20,000 টাকার মতন। সো দিস ইজ ওয়ান অফ দ্য রিপ্রেজেন্টেটিভনেস মোস্ট অফ দ্য পুয়ার পিপুলের এখানে আমরা দেখতে পাই। 20 থেকে 40 হাজারের মধ্যে 26%-এর মতন, 40 থেকে 60 হাজার হলো আপনার 6%-এর মতন, 60 থেকে 80 হলো 1%, 80 থেকে 1 লাখ 1%, আবার 2%-এর মতন 1 লাখের উপরে হ্যাঁ আপনার ইনকাম করে এরকম একটা গ্রুপ আমরা দেখতে পাই। এডুকেশনের দিকে আমরা দেখতে পাচ্ছি যে হায়েস্ট ছিল সেকেন্ডারি লেভেল পর্যন্ত পড়াশোনা করা, এটা হলো 30%-এর মতন, এইচএসসি পাস করা এটা হলো 21%-এর মতন, অনার্স বা ডিগ্রি হলো 18%-এর মতন, প্রাইমারি লেভেল এডুকেশনে হলো 15.5%-এর মতন, ইলিটারেট ছিল 6.9%, এবং হায়ার বা মাস্টার্স ডিগ্রি 41%, শুধু মাস্টার্স ডিগ্রি ছিল হলো আপনার 2%-এর মতন। এখন আমরা ওনাদেরকে কয়েকটা কোশ্চেন করি যেগুলি মূলত ভোট রিলেটেড কোশ্চেন। সেই কোশ্চেনগুলোতে যখন আমরা যাই আমরা জিজ্ঞেস করি যে গতবার তারা ভোট দিয়েছিল কিনা বা কাকে তাদের ভোট দেওয়ার ইন্টেনশন ছিল। এইখানে আমরা দেখতে পাই যে আমাদের যারা রেসপন্ডেন্ট তার মধ্যে 38% বলে যে তারা ভোট দেননি বা তারা তাদের ইন্টেনশনটাও এক্সপ্রেস করেননি। আওয়ামী লীগকে ভোট দিয়েছে এরকম আমাদের এই যারা পার্টিসিপেন্ট এটার মধ্যে 22% বা ইন্টেনশন তাদের ছিল, বিএনপিকে ভোট দিতে চেয়েছিল বা দিয়েছিল এরকম 21%, জামাতে ইসলামীকে 2%, জাতীয় পার্টি 2%, সবই এরকম। আমরা এখানে ইন্ডিপেন্ডেন্টকে ভোট দিয়েছি 4%, এবং তারা বলতে চায়নি, প্রেফার টু সে এটা 10%-এর মতন আমাদের রেসপন্ডেন্ট বলে যে তারা বলতে চায় না তারা গতবার কাকে ভোট দিতে চেয়েছিল। আমরা যখন জিজ্ঞেস করি তাকে যে এইবার আপনি ভোট দিবেন কি না, তার মধ্যে 3.6% বলেন যে তারা ভোট দিবেন না, 91.4% বলেন যে তারা ভোট দিবেন, এবং দেখেন তারা 0.4% বলে যে তারা নো ভোট দিবেন, হ্যাঁ ভোট দিবেন কিন্তু নো ভোট দিবেন।
আবার বলে আপনার 1.1% বলে যে তারা বলতে চান না, আর নট ইয়েট ডিসাইডেড এটা আপনার 3.5% এখনো ডিসাইড করেনি। তাহলে আমরা এই নো এবং বাকিগুলো যদি ধরি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 8.6%-এর মতন এবার ভোট দিবেন না, বা তারা এখনো ডিসিশন নিতে পারেননি বা জানাতে চান না। আমরা যখন জিজ্ঞেস করি যারা ভোট দিবেন বলেন, হ্যাঁ, যে 91.4%, তাদের মধ্যে যখন জিজ্ঞেস করি আপনি কাকে ভোট দিবেন, তখন 66% বলেন যে তারা বিএনপিকে ভোট দিবেন, 12% বলেন যে তারা জামাতে ইসলামীকে ভোট দিবেন, বলতে চায় না এরকম 8% উইল নট ভোট দিস টাইম, যেটা আগে আপনাদের 8.6 বলছিলাম সেটা 9% এখানে দেখাচ্ছে, ওই 8.6 থাকার জন্য। ইন্ডিপেন্ডেন্টকে 3%-এর মতন দিবে, এনসিপিকে 2%, এবং আপনার নাগরিক ঐক্য এদেরকে খুবই কম, পয়েন্ট সামথিং করে পার্সেন্টেজ আসে। আমরা যখন এইটাকে রিঅ্যানালাইসিস করি যে অ্যালায়েন্স হিসাবে আপনার মূলত তারা কাদেরকে ভোট দিতে চাচ্ছে, এখানে আমরা দেখতে পাই যে বিএনপি অ্যালায়েন্স, আগের যে বিএনপি একাই যে ভোট পাচ্ছিল, বিএনপির যারা অ্যালায়েন্স আছে তাদেরটা মিলে 66% সামথিং আসে, খুব বেশি চেঞ্জ হয় না। কিন্তু জামাতে ইসলামী এবং তার অ্যালায়েন্স মিলে যেটা 12% একা জামাতে ইসলামী ছিল, সেটা 14%-এর মতন আসে, আর যেটা ভোট দিবেন না ওই 8.6, যেটা 9%-এর মতন আসে। নট ওয়ান্ট টু সে এই জায়গাটায় তারা ওই আগেরটা 8% এবং ইন্ডিপেন্ডেন্টকে 3% বলে। জাতীয় পার্টিটা 1%-এর মতন তারা ভোট এখানে দেখায়। আমরা যখন এই ডাটাগুলোকে, হ্যাঁ, আমরা জেন্ডার দিয়ে দেখি, তখন আমরা দেখতে পাই যে মোটামুটি বিএনপির ক্ষেত্রে মেল এবং ফিমেল আপনার 71% এবং 73% মেলদের মধ্যে বিএনপির পক্ষে ভোট আসে। কিন্তু ফিমেলদের মধ্যে একটু জামাতে ইসলামের প্রতি, হ্যাঁ, আপনার সাপোর্টটা বেশি, যেটা 15.2%, কিন্তু আপনার মেলের মধ্যে যেটা হলো 14.80। তার মানে জামাত ইসলামী যারা ভোট দিতে চাচ্ছে তাদের মধ্যে ফিমেলের পার্সেন্টেজটা 1 পয়েন্ট বেশি। আমরা এটাকে যখন আমরা বয়স অনুযায়ী দেখতে চাই, আমরা মোরলেস যে ইয়াং গ্রুপ থেকে শুরু করে অন্যান্য সব গ্রুপেই আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির 70 থেকে 75%-এর মধ্যে ভ্যারি করছে, কিন্তু যারা বয়স্ক 71 টু আপনার 80 ইয়ার্সের উপরে যাদের বয়স, তাদের 75% বিএনপিকে ভোট দিতে চায়। জামাতে ইসলামের ক্ষেত্রে আমরা মোরলেস 14 to 15%-এর মধ্যে তাদের বিভিন্ন এজ গ্রুপে তাদের সাপোর্টটা দেখতে পাচ্ছি। আমরা যখন আপনার ইকোনমিক্যাল গ্রুপ দিয়ে দেখি, তখন আমরা দেখতে পাচ্ছি যে জামাতে ইসলামের মধ্যে 80,000 থেকে 1 লাখের যে গ্রুপটা, তাদের মধ্যে হলো 15%-এর মতন, কিন্তু 60 থেকে 80%-এ এটা সবচেয়ে হায়েস্ট জামাতে ইসলামী পেয়েছে, যেটা 19.20%-এর মতন। আবার 20 থেকে 40,000-এর মধ্যেও জামাতে ইসলামী 16.1%-এর মতন পেয়েছে। বিএনপির মোরলেস সব গ্রুপেই তাদের 72 থেকে 78%-এর মতন তাদের ভোটটা প্রেফার করছে। আমরা যখন এডুকেশনের ভিতরে দিকে তাকাচ্ছি, তখন আমরা দেখতে পাচ্ছি ইলিটারেট গ্রুপের মধ্যে জামাতে ইসলামের সাপোর্টটা বেশি কম্পেয়ার টু এডুকেটেড গ্রুপের মধ্যে। আমার যদি বিএনপি এবং জামাতে ইসলামী আমি কম্পেয়ার করি, তাহলে ইলিটারেট গ্রুপ যারা আছে তাদের মধ্যে আপনার 16.6%-এর মতন, আবার মাস্টার্স অনার্স বা ডিগ্রি পাস করা তাদের মধ্যেও আবার 16.3%-এর মতন দেখা যাচ্ছে। কম্পেয়ার টু অন্য এডুকেশন গ্রুপগুলোতে, মোর এডুকেটেড গ্রুপগুলোতে বিএনপির প্রতি সাপোর্টটা বেশি দেখা যাচ্ছে। আমরা যখন আপনার ডিভিশন ওয়াইজ দেখি, তখন ভেরি ইন্টারেস্টিংলি আমরা দেখতে পাই যে জামাতে ইসলামের সবচেয়ে বেশি সাপোর্ট আসে হলো বরিশাল,
খুলনা এবং রাজশাহীতে সাপোর্টের ওদের পার্সেন্টেজ অনুযায়ী যদি আমরা দেখি তাহলে বরিশালে প্রায় 17.8%-এর মতন, খুলনায় যেটা 18.6%-এর মতন এবং রাজশাহীতে 17.4%-এর মতন। কম্পেয়ার টু অন্য ডিভিশনগুলোতে বিএনপি সব জায়গায় ডিভিশন ওয়াইজ ভালো করে, কিন্তু জামাতে ইসলামী অন্য ডিভিশনগুলোতে 11%-এর মতন তারা ভোট তাদের প্রতি সমর্থন দেখা যায়। সেহেতু ডিভিশন ওয়াইজ আমি বলবো যে এটা একটা ইন্টারেস্টিং ফাইন্ডিং যে খুলনা, বরিশাল এবং রাজশাহীতে জামাতের অবস্থানটা ভালো কম্পেয়ার টু বিএনপি। আমরা যখন আপনার অকুপেশন গ্রুপ দিয়ে দেখি, অকুপেশন গ্রুপে দেখলে আমি শুধু থার্ড যে পয়েন্টটা আছে যারা ডিফেন্সের চাকরি করে তাদের ডাটাটাই শুধু আমি একটু আপনাদের দেখাতে চাই। এখানে দেখা যাচ্ছে যে থার্ড গ্রুপে আপনার ডিফেন্সের যারা আছে তাদের 21% কোনো রেসপন্স করতে চায়নি, কিন্তু জামাতে ইসলামের প্রতি এদের সাপোর্ট আছে প্রায় 16.8%-এর মতন। এখানে বিএনপির সাপোর্টটা 64%-এর মতন। তার মানে আমি যদি পার্সেন্টেজ ওয়াইজ দেখি এখানে যেমন রেসপন্সও করতে চায়নি, আবার জামাতে ইসলামের প্রতি এক ধরনের সাপোর্টের জায়গাতে অকুপেশন ওয়াইজ এখানে সবচেয়ে বেশি সাপোর্ট আমরা দেখতে পাই। আরেকটা ইন্টারেস্টিংলি টিচারদের মধ্যেও জামাতে ইসলামীদের প্রতি সাপোর্টটা অনেক বেশি কম্পেয়ার টু অন্য অকুপেশনের জায়গা থেকে। তাহলে এই দুটো খুব ইন্টারেস্টিং ফাইন্ডিংস আমার কাছে মনে হয়েছে যে যেটা আপনাদেরকে বলা উচিত। আমরা জিজ্ঞেস করি যে আপনি যেই যাদেরকে ভোট দিতে চাচ্ছেন কেন ভোট দিতে যাচ্ছেন, হোয়াট ইজ দ্য কজ, তার মধ্যে দেখা যাচ্ছে যে করাপশন করবে না, হ্যাঁ, বা এঙ্গেজ হবে না, এটা হায়েস্ট হলো মানুষের এক্সপেকটেশন। 17%-এর মতন মানুষ বলেছে যে এরা করাপশনে এঙ্গেজ হবে না, সেই জন্য তারা ভোট দিতে চায় তার অ্যালায়েন্স গ্রুপকে। অনেস্টিটা সেকেন্ড 14%-এর মতন। আরেকটা 14% মনে করেন যে তারা আপনার যে প্রবলেমগুলো আছে দেশে সেই প্রবলেমগুলো সলভ করবে, যেমন ডেমোক্রেটিক ভ্যালুসের জন্য 10%, দেন পাস্ট এক্সপিরিয়েন্স ইন রানিং দ্য গভর্নমেন্ট এটা 11%-এর মতন। আর অন্যান্য যে সমস্ত কজগুলো যার মধ্যে একটা রোল ইন দ্য জুরাই রেগুলেশন এটা 5%-এর মতন, উইল বি এবল টু ব্রিং দ্য ইকোনমিক স্ট্যাবিলিটি এটা 6%-এর মতন আসে, আর বাদ বাকিগুলো একই রকম করে আসে। তবে এই জায়গাটা একটা বড় হলো যে করাপশনটাকে লেস করাপশন হবে এবং অনেস্টি এইটাকে মানুষ খুব বেশি ভ্যালু দিচ্ছে। সেকেন্ড ভ্যালু হিসেবে আমি যদি প্রবলেম সলভ করতে পারে, আবার পাস্ট এক্সপিরিয়েন্স অফ দ্য গভর্নমেন্ট পরিচালনার এক পাস্ট এক্সপিরিয়েন্স আছে এটাকেও 11% মানুষ পজিটিভলি দেখছে। এইটাকে এই যে আমরা পজিটিভ ভ্যালুগুলোকে পাই এগুলি যখন আমরা বিভিন্ন দল যারা জামাত বা বিএনপিকে সাপোর্ট করেছে বা অন্যান্য দলকে, সেই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি যে জামাতকে যারা সাপোর্ট করেছে তারা মূলত করাপশন করবে না এটাকে সবচেয়ে বেশি তারা বিশ্বাস করেছে। তাদের মোর দেন 74 অ্যারাউন্ড 70%-এর মতন তারা মনে করে যে জামাত করাপশন করবে না। অনেস্টিটাও তো জামাত একটা বড় সাপোর্ট পেয়েছে। ইন্ডিপেন্ডেন্টকে যারা ভোট দিয়েছে তারাও মনে করতেছে যে অনেস্টি ইজ ওয়ান অফ দ্য মেজর কজ। বিএনপিকে যারা ভোট দিয়েছে তাদের মধ্যে যে তাদের আগের এক্সপিরিয়েন্সটা বেশি ছিল সেহেতু তারা বিএনপিকে ভোট দিতে চায়, এটা একটা ওয়ান অফ দ্য মেজর কজ হিসেবে তারা দেখায়। আমরা যারা ভোট দিবে না এবার জিজ্ঞেস করেছিলাম তাদের মধ্যে থেকে কেন ভোট দিবে না, তখন তারা বলছে তাদের ল্যাক অফ পলিটিক্যাল ট্রাস্ট অন দ্য পলিটিক্যাল পার্টি 17% বলছে, ল্যাক অফ ইন্টারেস্ট ইন পলিটিক্স এটা 15%-এর মতন, আনসার্টেনিটি অ্যাবাউট দ্য কারেন্ট পলিটিক্যাল সিচুয়েশন এটা 17%, দেন কনসার্ন অ্যাবাউট দ্য পার্সোনাল সেফটি অ্যান্ড সিকিউরিটি এটা 14%, পারসেপশন দ্যাট দ্য ভোটিং ডাজ নট মেক এনি ডিফারেন্সেস এটা 15%, insufficient information about the candidates 88%, এবং preferred political party is not contesting in this তার constitution বা ইলেকশনে এটা 14% এবং অন্যান্যরা 2%-এর মতন বলে।
আমরা যদি এখন আমাদের গত সার্ভে আর এই সার্ভের রেজাল্টের ডিফারেন্সটা দেখি, গত সার্ভে আমরা পেয়েছিলাম যে বিএনপিকে সাপোর্ট করে 70%, এইবার আমরা পেয়েছি হলো বিএনপিকে সাপোর্ট করে 66%। আমরা গতবার জামাত ইসলামীকে সাপোর্ট করে পেয়েছিলাম 19%, এইবার পেয়েছি হলো 11.9%, মানে 12%। তাহলে দেখা যাচ্ছে যে বিএনপির সাপোর্ট এইবার 4%-এর মতন কমে এসেছে, জামাতের সাপোর্ট এইবার প্রায় 7%-এর মতন কমে এসেছে। খুব ইন্টারেস্টিংলি গতবার আমরা নট ওয়ান্ট টু সে বা ভোট দিবে না, এটা খুবই অল্প পরিমাণ পেয়েছিলাম, 0.3%-এর মতন, যেটা এবার 8.6%-এর মতন তারা ভোট দিবে না বা তাদের ভোট দিতে আগ্রহ নাই, এটা আসছে। আমরা যদি এটা আমাদের ডেস্ক অ্যানালাইসিস থেকে বা সিচুয়েশনগুলো থেকে একটা শুধু আমরা মনে হয় দ্য রিজন যে গতবার যখন আমরা সার্ভের ডাটাটা কালেকশন করি সেই সময় কয়েকটি ঘটনা ঘটে। আমরা আপনাদের বলেছিলাম, একটা হলো তারেক জিয়া দেশে ফিরে আসেন, সেই সময়টায় খালেদা জিয়া মারা যান, হাদি মারা যান, এরকম বেশ কয়েকটা ইনসিডেন্স ছিল। আর আমরা 5 তারিখে এটা বলার পরে আমাদের সার্ভে রেজাল্টের পরে আওয়ামী লীগ অফিসিয়ালি আপনার শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অন্যান্য যারা আছে সোশ্যাল মিডিয়াতে তারা ভোট না দেওয়ার পক্ষে ক্যাম্পেইনটা শুরু করে। তো আমরা এইবার দেখতে পাচ্ছি যে 8.6%-এর মতন ভোট দেবেন না বা তারা ভোট দিতে চায় না, হ্যাঁ, বা তাদের দেওয়ার ইচ্ছা নেই, সেটা এক্সপ্রেশনটা তারা করেন। আমরা জিজ্ঞেস করেছিলাম যে এইবার ইলেকশন কি ফেয়ার হবে কি না, তারা কি মনে করে। তারা 88% মনে করে যে এবার ফেয়ার হবে। আপনার এখানে 6% তারা বলে যে তারা বলতে চায় না, 8%, এবং 5% তারা মনে করে যে এটা ফেয়ার হবে না। আমরা জিজ্ঞেস করেছিলাম যে গণভোটে আপনি ভোট দিবেন কিনা। ইয়েস বলেছেন হলো 47.8%, নো বলেছে হলো 26.8%, এবং নট ডিসাইডেড বলে হলো 11.1%, আর জুলাই চার্টার সম্পর্কে জানেই না এরকম বলে হলো যে 10.9%, এবং প্রেফার নট টু সে 3.4% বলে। তাহলে দেখা যাচ্ছে যে অর্ধেকেরও নিচে বলেছে, 47% বলেছে তারা ইয়েস ভোট দিবে। আর অন্যান্যগুলোকে যদি আমরা ধরি, তারা নো ভোটের পরিমাণটা আসছিল 26.8%, আর অন্যান্যরা এখনও সিদ্ধান্ত নেয়নি। এটা কিন্তু আমাদেরকে এক ধরনের খুব ইন্টারেস্টিং একটা রেজাল্ট দেয়। আমরা জিজ্ঞেস করি এরপরে খুবই একটা ট্রেন্ড অ্যানালাইসিসের জায়গাটা থেকে, আমরা যারা গতবার কাকে ভোট দিয়েছিল আর এইবার কাকে দিতে চাই, এইবার যখন কোশ্চেনটা করি তখন আমরা দেখতে পাই যে বিএনপিতে যারা ছিল তাদের অলমোস্ট লাইক 95% এবার বিএনপিতে ভোট দিবে। 5%-এর একটা ট্রেন্ড আছে জামাত বা অন্যান্যকে দেওয়ার বিএনপির মধ্যে। যারা আপনার গতবার আওয়ামী লীগকে দিয়েছিল, আওয়ামী লীগের 70% বিএনপিকে ভোট দিতে চায়। খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটা ফাইন্ডিং। সেটা গতবার ছিল হলো 65-এর মতন, এবার আমরা পাচ্ছি যে আওয়ামী লীগের মধ্যে থেকে 70% দিতে চায় হলো বিএনপিকে, কিন্তু এর মধ্যে একটা বড় অংশ, মোর দেন 15%, তারা জামাতকে ভোট দিতে চায়, আর বাদ বাকি অংশটা আপনার দিতে চাচ্ছে অন্যান্য পার্টিকে। এখানে ইন্ডিপেন্ডেন্টদের বেশি, যারা আওয়ামী লীগ করতো তাদের ভোটটা সেদিকে যাচ্ছে। জামাতের যে ভোট ছিল, জামাতের প্রায় ম্যাক্সিমাম ভোটই জামাতের দিকে যাচ্ছে। 2%-এর মতন ভোট দেখা যাচ্ছে যে এটা বিএনপির দিকেও একটা যাওয়ার ট্রেন্ড আছে। আর যারা ভোট দেয়নি গতবার বা করেনি, তাদের মধ্যে ম্যাক্সিমামে বিএনপির দিকে, কিন্তু ইটস লাইক অ্যারাউন্ড 30% এটা আপনার জামাত বা অন্যান্য দিকে ভোটগুলো যাবে বলে তারা এক্সপ্রেস করেছে। আমরা জিজ্ঞেস করি যে আপনার মতে এইবার নির্বাচনে প্রধানমন্ত্রী কে হতে পারেন বলে মনে করেন।
এখানে 68% মনে করেন যে তারেক রহমান আপনার প্রধানমন্ত্রী হবেন, শফিকুর রহমান জামাতের 14%, নাহিদ ইসলামের 2%-এর মতন, এবং 16% তারা নট টু প্রেফার টু সে এনিথিং, তারা রেসপন্স করেন। তাহলে আমরা যদি দেখি যে তারেক রহমানের প্রতি 68%-এর মতন মানুষ মনে করে যে আমাদের রেসপন্ডেন্টদের যে তারেক রহমান এবার প্রধানমন্ত্রী হবেন। আমরা যখন তাদেরকে জিজ্ঞেস করি যে তার এলাকার থেকে কোন পার্টি বা কোন ইয়ে জিতবে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি অ্যালায়েন্সের 208টা কনস্টিটিউশন থেকে কনফার্ম করে যে 208টা বিএনপি জিতবে, 46টা কনস্টিটিউশন থেকে জামাতে ইসলামী জিতবে বলে তারা মতামত দেয়। জাতীয় পার্টির 3টা কনস্টিটিউশনে, আদার হলো 4টাতে, ইন্ডিপেন্ডেন্টের পক্ষে একটা বড় মতামত আসে, 17টা কনস্টিটিউশন থেকে বলে যে এখানে ইন্ডিপেন্ডেন্ট জিতবে। ক্লোজ কন্টেস্ট হতে পারে, এখানে ম্যাক্সিমাম জামাতের সাথে বিএনপির, আবার ইন্ডিপেন্ডেন্টও আছে। এটা 22টা কনস্টিটিউশনতে আমরা পাই যে ক্লোজ কন্টেস্ট হবে। আমার ডাটার এখানে আমরা ভ্যালিডেশন বা ট্রেন্ড বা ডাটার যে আমরা এটা দেখি যে খুবই লজিক্যাল এবং ভ্যালিড ডাটাগুলো আসে। আমরা মেথোডোলজিক্যালি চেষ্টা করেছি যে একটা সায়েন্টিফিক রেজাল্ট যেন রিপ্রেজেন্টেটিভলি আমরা দিতে পারি। তো আমি এখানে শেষ করব এই বলে যে এটা মানুষের মতামত, হ্যাঁ, মানুষ এখন কি মনে করছে সেই মতামতটা আমরা আপনাদের কাছে প্রেজেন্ট করলাম। গত সার্ভে আর এই সার্ভে ট্রেন্ডের মধ্যে আমরা খুব একটা বেশি ডিফারেন্স পাইনি। এখানে এইবার ভোট দিবেন না বা ভোট দিতে চান না, এটার একটা মেজর চেঞ্জ আসছে, সেটা আমাদেরকে কনসিডারেশনে রাখতে হবে। কিন্তু এটা হলো অ্যাকচুয়াল ফিল্ড, আমাদের ডাটা প্রতি আমরা কনফিডেন্টলি আমরা বলতে পারি এটা অ্যাকচুয়াল মানুষের রিপ্রেজেন্টেটিভ একটা ডাটা আমরা আপনাদের সামনে উপস্থিত করলাম। এবং সবার শেষে বলবো যে দিস ইজ দ্য লার্জেস্ট স্যাম্পল সাইজ নিয়ে বাংলাদেশে ইলেকশন পোল সার্ভে ডাটা আপনাদের সামনে উপস্থাপন করা হলো। আপনাদের সবাইকে ধন্যবাদ ধৈর্য নিয়ে আমাদের রেজাল্ট শোনার জন্য, এবং আশা করি যে আপনাদের প্রশ্ন উত্তর থাকলে বা আলোচনা আমরা এর ব্যাখ্যাগুলো বা আপনাদের কোয়ারি থাকতে পারে সেগুলো নিয়ে আমরা সামনে কথা বলবো। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ শামীম স্যার। আমি শামীম স্যারকে তার বিশ্লেষণধর্মী এবং তথ্যভিত্তিক উপস্থাপনার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে আমরা আমাদের প্যানেল আলোচনায় চলে যাব। প্যানেল আলোচনায় আমি মনে করি জরিপের ফলাফল এবং আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে তাৎপর্য নিয়ে আলোচনা হবে। সম্মানিত প্যানেলিস্ট যারা উপস্থিত আছেন, আমি ওনাদেরকে অনুরোধ করব আলোচনায় অংশগ্রহণ করার জন্য। একই সাথে আমি একটু কাজী সাইফুদ্দিন বেন্নুস স্যারকে অনুরোধ করব উনি যেন প্যানেল আলোচনাটা সঞ্চালনা করেন। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। গত জানুয়ারির শুরুতে আমরা একটা সার্ভে নিয়ে এসেছিলাম, সার্ভে জরিপের ফলাফল নিয়ে, এবং তখনই আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে মাসখানেকের মাথায় আমরা একটা ফলো আপ সার্ভে দিব। অ্যাকচুয়ালি প্রথম সার্ভের ফলাফল যখন তথ্য কালেকশন করা হয় এবং উপস্থাপন করা হয়, ওই অব্যবহিত সময়তেই আমরা দ্বিতীয় সার্ভের জন্য আমাদের এই তথ্য কালেকশন শুরু হয়ে যায়, এবং আপনারা আজকে তার একটা চূড়ান্ত রূপ দেখলেন। এবং আমি মনে করি যে আজকের সার্ভের ফলাফলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অর্থে যে নির্বাচন একেবারে আমাদের দরজায় কড়া নাড়ছে। বিগত সার্ভেতে যে তথ্যগুলো আমাদের সামনে এসেছিল, যে ট্রেন্ডটা আমাদের সামনে ধরা পড়েছিল, আপনারা দেখতে পেয়েছেন যে ট্রেন্ডটা আসলে খুব বড় কোনো পরিবর্তন হয়নি। যে কোনো জরিপের ফলাফল নিয়ে পক্ষে বিপক্ষে অসংখ্য মতামত আসে, এবং বর্তমান সময়ের এই অসহিষ্ণু সমাজে এবং কোনো রকম সম্পাদকীয় ফিল্টার ছাড়া যে সোশ্যাল মিডিয়া, সেখানে গালাগালিও প্রচুর হয়। এবং আমি দুঃখ এবং আনন্দের সাথে জানাচ্ছি যে শামীমকে বোধহয় দুটাই প্রচুর পরিমাণে ফেস করতে হয়েছে, শ্লীল এবং অশ্লীল ভাষায় দুটোই। আমার এক সময়ের অত্যন্ত প্রিয় জুনিয়র একজন চিকিৎসক
বিদেশ থেকে শামীমের জন্য প্রচুর গালির ডালা পাঠিয়েছেন। আবার শামীমের সেই উদ্যোগকে প্রচুর প্রশংসাও করা হয়েছে। যাই হোক, আমি আমার কথা আর বাড়াবো না। আমরা প্যানেলিস্টের আমাদের বিজ্ঞ প্যানেলিস্টরা আছেন, তার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে গতবারেও উপস্থিত ছিলেন তেমনও আছেন, আবার নতুনও এসেছেন। তো আমি প্যানেলিস্টদের কাছে চলে যাই। প্রথমে আমি যেহেতু একটু সময় স্বল্পতার কথা বলেছেন, আমি ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির তার কাছে যেতে চাই। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক এবং সাবেক চেয়ারম্যান, যিনি অর্থনীতি এবং উন্নয়ন নীতি নিয়ে বিশ্বব্যাপী প্রচুর কাজ করেছেন এবং দেশে এবং বিদেশে অত্যন্ত পরিচিত। তিনি বাজার অর্থনীতি, সমাজনীতি, জননীতি এই সমস্ত বিষয়ে গবেষণায় অত্যন্ত সমৃদ্ধ অভিজ্ঞতা তার রয়েছে। আন্তর্জাতিক এবং দেশীয় প্রচুর গবেষণা প্রতিষ্ঠানের সাথে তিনি সংযুক্ত। সাথে তিনি জলবায়ু পরিবেশ নিয়েও কাজ করে থাকেন এবং তিনি গতবারের জরিপের পরেও আমাদের সাথে ছিলেন। তো তার কাছে আমার জানার বিষয় হচ্ছে যে এই যে আজকে আমরা জরিপের ফলাফলটা পেলাম, আপনার মতে আপনি এটাতে কতখানি জনমতের প্রতিফলন হয়েছে বা বাস্তবতার প্রতিফলন হয়েছে সে ব্যাপারে আপনার মতামতটা কি? এবং এই জরিপের ফলাফলকে আমরা বলতে পারি এক ধরনের পরিবর্তনের আকাঙ্ক্ষা মানুষের মধ্যে দেখা যাচ্ছে, সেটার কি বিগত সময়ের একটা দীর্ঘমেয়াদী প্রবণতা থেকে এসছে নাকি সাম্প্রতিক রাজনৈতিক ঘটনার প্রতিফলনে হয়েছে? এই ব্যাপারে কিছু আলোকপাত করার জন্য ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। হ্যান্ড মাইক নেই না? আসসালামু আলাইকুম। মতামত জরিপ প্রকাশের আজকের অনুষ্ঠানের সভাপতি, আজকে যে প্রতিষ্ঠানটি মতামত জরিপ আপনাদের সাথে জানালেন, এই প্রতিষ্ঠানের পরিচালক ডক্টর শামীম এবং মঞ্চে উপবিষ্ট আমাদের সহকর্মীবৃন্দ এবং উপস্থিত সুধীবৃন্দ, আমাকে একটি প্রশ্ন করা হয়েছে। তা আমি মনে করি যে দুটো পরাজয়ের গল্প বলা যায় এবং একটি জয়ের গল্প বলা যায়। পরাজয়ের গল্প হচ্ছে, প্রথম হচ্ছে যে আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশে এটা সাম্প্রতিক সময়ে ছিল না আগে, কিন্তু সাম্প্রতিক সময়ে মতামত জরিপ করা হচ্ছে। যদিও এখানে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকবৃন্দ আছেন, কোনো বিশ্ববিদ্যালয়েই আপনার মতামত জরিপ পড়ানো হয় না। বিশেষ করে রাষ্ট্রবিজ্ঞানে সেফোলজি পড়ানো দরকার ছিল, তাহলে এই জরিপগুলো বিজ্ঞানসম্মত হতো। কিন্তু তারপরেও যেহেতু মানুষের মধ্যে আকাঙ্ক্ষা আছে, সেই আকাঙ্ক্ষার থেকে তারা জরিপগুলো দেখছেন, বুঝছেন এবং বিভিন্ন প্রকারের, যেমন কিছুক্ষণ আগে আমাদের সভাপতি বললেন, উত্তপ্ত মন্তব্য করছেন এবং মন খারাপ হচ্ছে, কারোর মন ভালো হয়ে যাচ্ছে। তো এইরকম একটা পরিবেশে আমি যা বলেছি যে দুটো পরাজয়ের গল্প আমরা এই ধরনের জরিপগুলো, এই জরিপ ছাড়াও অন্যান্য জরিপ নিশ্চিত করছে এবং একটা জয়ের গল্প নিশ্চিত করছে। প্রথম পরাজয় হচ্ছে যে ধরে নেওয়া হয়েছিল যে অপতথ্য, ভুল তথ্য, মিথ্যা তথ্য সব মাধ্যমে প্রকাশ করলে, প্রচারিত হলে মানুষের মধ্যে তার চিন্তা চেতনায় বড় ধরনের প্রভাব করা যায়। কিন্তু দেখা যাচ্ছে যে সেটি হচ্ছে না, কারণ দেখা যাচ্ছে যে দু ধরনের লোক এই কাজটি করছেন। একটি হচ্ছে প্রাণী আর একটি হচ্ছে প্রাণহীন বস্তু। তো যারা করছেন তারা এই কিছু নির্দিষ্ট মানুষ এটা করছেন এবং নির্দিষ্ট মানুষ
কাউকে পক্ষে বা কাউকে বিপক্ষে করছেন, যার ফলে তার বিশ্বাসযোগ্যতা দিন দিন হারাচ্ছে। এবং যখন মানুষের কাছে প্রকাশিত হচ্ছে যে এগুলোর একটা বিশেষ উদ্দেশ্য আছে, তখন মানুষ আর তাকে গ্রহণ করতে পারছে না বা তাদেরকে গ্রহণ করতে পারছে না। সেটা রোবটের সংক্ষিপ্তসার বট অথবা কিছু নির্দিষ্ট মানুষ, নির্দিষ্ট গোষ্ঠী, যাদের কাছে আস্তে আস্তে তারা প্রকাশিত হয়েছেন এবং যখনই উন্মোচিত হয়েছেন তারা বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন। অন্যদিকে মানুষ তার বিশ্বাসকে প্রতিফলিত করেছে, যার ফলে সবগুলো জরিপেই যদি খেয়াল করা যায় তাহলে দেখা যাবে যে মানুষ ক্রমাগত হারে তার কথা বলছেন, অন্যদিকে যারা সিদ্ধান্ত গ্রহণ করেননি তাদের সংখ্যা দিন দিন কমছে। দ্বিতীয় পরাজয়ের গল্পটা হচ্ছে যখন দেখা গেল যে এই ধরনের কাজ করে, অর্থাৎ হচ্ছে যে ভুল তথ্য, অপতথ্য, মিথ্যা তথ্য দিয়ে কোনো কাজ হচ্ছে না, তখন তারা এই ধরনের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে নতুন একটা সংস্কৃতিতে ধাবিত হয়েছেন। সেই সংস্কৃতিটা কোনো না কোনোভাবে এটা বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছে, অর্থাৎ শক্তি প্রয়োগের যে সমস্ত পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো ব্যবহৃত হয়েছে। সেটা ভার্চুয়াল জগতে, যেটাকে আপনারা বলেন সাইবার বুলিং, সেটা বাড়ছে। অর্থাৎ হচ্ছে যে রাষ্ট্র তার যে ক্ষমতা, অর্থাৎ রাষ্ট্রের সংজ্ঞা অনুযায়ী তার হচ্ছে মনোপলি অফ ভায়োলেন্স, এইটা শক্ত না থাকার কারণে এই সুযোগ নিয়ে, অর্থাৎ হচ্ছে রাষ্ট্র, এবং সেটা কিন্তু আর একটা বিষয় যেটা পরে আপনার যে জয়ের গল্পে আমি বলবো, যে জনগণ বুঝছে যে এই ধরনের এর যে আপনার ব্যবস্থা, অর্থাৎ হচ্ছে যে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা, বা যারা এর মধ্যে থেকে তারা এক ধরনের জনসম্মতি আবিষ্কার করার চেষ্টা করছিলেন, অর্থাৎ খোয়াব দেখছিলেন যে 5 বছর থাকা যায়, এখনও তারা দেখছেন, অর্থাৎ হচ্ছে যে নির্বাচনকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয়া, এই রকম একটা গোষ্ঠী তখন চাচ্ছে না যে রাষ্ট্র তার নিজস্ব ভূমিকায় আবির্ভূত হোক। যার কারণে আমরা লক্ষ্য করছি যে ভার্চুয়াল মাধ্যমে প্রচুর পরিমাণে সাইবার বুলিং হচ্ছে, বিশেষ করে নারীরা বিভিন্নভাবে তাদের দ্বারা আক্রান্ত হচ্ছেন। একই সাথে আমরা লক্ষ্য করছি এইটাকে, আমি যে কথা বলছিলাম যে রাষ্ট্রের মধ্যে অভ্যন্তরীণ কিছু শক্তির প্রশ্রয় এবং আপনার রাষ্ট্রের সক্ষমতার অভাবে, কারণ একটা ফ্যাসিবাদী ব্যবস্থা চালু ছিল এবং রাষ্ট্রের যে সক্ষমতা সেগুলো ক্ষয়প্রাপ্তি হয়েছে। এই কারণে আমরা লক্ষ্য করেছি যে অধিকাংশ পদ্ধতিতে দেখা গেছে যে একটা বড় রকমের চেষ্টা হচ্ছে, সেটি হচ্ছে যে একদিকে সাইবার বুলিং আর অন্যদিকে আপনার শারীরিকভাবে মানুষকে হেনস্থা করার চেষ্টা করা, অথবা যেটাকে আপনারা বিভিন্ন ভাষায় বলছেন যে জনপ্রিয়তা জিনিস, কিন্তু জনতুষ্টিবাদের দ্বারা আচ্ছ্রিত হয়ে যে ধরনের আপনার এক ধরনের মব বা হচ্ছে যে এই যে দঙ্গলবাজি যেটা হচ্ছে, অর্থাৎ হচ্ছে যে সেটা একটা আর এক ধরনের জনতুষ্টিবাদী ফ্যাসিজমের দিকে যাচ্ছে। তো এই রকম যে চেষ্টা, এটাও কিন্তু যে জনমত জরিপগুলো হচ্ছে প্রত্যেকটাই বলছে যে তাদের প্রতি আর মানুষের বিশ্বাস নাই। এই দুইটা ক্ষেত্রে এক ধরনের পরাজয় ঘটছে এবং এই পরাজয়ের কারণেই জনমত জরিপ যতগুলো হচ্ছে সেইখানে আগের থেকে অন্যরকম ফলাফল প্রকাশিত হচ্ছে। তৃতীয় যেটা আমাদের আশার কথা, সুখের কথা, সেটি হচ্ছে যে মানুষ এখন স্বাচ্ছন্দ্যে তার নিজস্ব মতামত পেশ করছে। কারণ আমরা লক্ষ্য করছি যে প্রতিটি জরিপের ক্ষেত্রেই
যে আনডিসাইডেড অর্থাৎ এখন পর্যন্ত স্থির করেনি এই জনসংখ্যা কিন্তু হ্রাস পাচ্ছে এবং অন্যান্য উস্কানি বিশেষ করে পতিত সরকারের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের উস্কানিও কিন্তু কাজ করছে না। তার মানে জনগণ কিন্তু স্থির হয়েছে যে তারা 12 তারিখে একটা উৎসব মুখর নির্বাচন দিতে চায় এবং তার কারণগুলো কিন্তু খুব পরিষ্কার হচ্ছে যে একটা তারা চায় যে একটা ব্লুপ্রিন্ট হোক কিভাবে আপনি শাসন করবেন, অর্থাৎ হচ্ছে যে গভর্নেন্স ব্লুপ্রিন্ট। তারা কিন্তু আপ্তবাক্য চায় না, কারণ আপ্তবাক্য যদি আপনি বলেন তাহলে কিন্তু শুনতে ভালো লাগে এবং এটাতেও এই মতামত জরিপেও সেটা প্রতিফলিত হয়েছে এবং এটা সারা পৃথিবীরই মতামত জরিপে আপনার এক ধরনের এর যে মতামত জরিপের যে সমস্যা এটা কিন্তু সারা পৃথিবীব্যাপী স্বীকৃত। আপনাদের মনে আছে ব্র্যাডলি ইফেক্ট, অর্থাৎ লস অ্যাঞ্জেলেসের কালো মেয়র, তাকে যখন নির্বাচনে তিনি জানিয়েছেন কেউ কিন্তু বলেনি যে তারা ভোট তাকে দেবেন না, কিন্তু ভোট যখন হয়েছে তখন কিন্তু অন্যরকম হয়েছে। তো এখন কেউ যদি বলেন যে এই ধরনের নীতি নৈতিকতার কথা, সেগুলো কিন্তু শুনতে ভালো লাগে, কিন্তু যখন ওই নীতি নৈতিকতার সাথে মিলিয়ে সেগুলোকে বাস্তবতার আলোকে যদি দেখেন তাহলে দেখবেন হচ্ছে যে এগুলো সারবত্তাহীন মানুষকে এক ধরনের মানুষকে প্রতারিত করার একটা কৌশল, এবং এই প্রতারিত করার বিভিন্ন ধরনের কৌশল আছে। যেমন অনেকেই বলে থাকেন যে আমরা এই ব্যবস্থা কখনো করিনি, কিন্তু তারা করেছেন। যেমন ইসলামী ব্যাংকগুলোকে যদি দেখেন তাহলে দেখবেন যে ইসলামী ব্যাংকগুলোতে কখনোই ইসলামকে অনুসরণ করা হয়নি, এবং তাদের যদি আপনি ব্যবস্থাগুলো লক্ষ্য করেন সেইখানের সাথে ইসলামের যে নীতিমালা সেই নীতিমালা কোনোভাবেই অনুসৃত হয়নি। এই রকম অনেক উদাহরণ দেয়া যাবে, এবং এই উদাহরণগুলো আপনারা যদি পরিষ্কার করে দেখেন তাহলে দেখবেন হচ্ছে যে আপ্তবাক্য যেগুলো আসলে এগুলো এটা যে কোনো এটার স্ট্যাটিস্টিক্যাল মডেলগুলোরই এটা মুশকিল, এটা সারা পৃথিবীব্যাপী। কিন্তু যে কথাটা পরিষ্কার সেটি হচ্ছে যে জনগণ ভোট দিতে উৎসাহিত হয়েছেন, জনগণের মধ্যে সাড়া এসেছে এবং জনগণ সোৎসাহে আপনার ভোটে যাবেন, এবং জনগণ সোৎসাহে তার যে নিজের তিনি যাকে যোগ্য মনে করেন, যিনি আসলে প্রতিটা বিষয়ে ফলাফল দিতে পারবেন। অর্থাৎ বাংলাদেশের যে রাষ্ট্র আজকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, রাষ্ট্র যেভাবে সংস্কার হতে হবে, যেমন হচ্ছে যে বাংলাদেশে আজকে বৈষম্য আক্রান্ত, সেই বৈষম্যহীনতা যে দিতে পারবে। বাংলাদেশের আজকে রাষ্ট্রের যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে হচ্ছে যে রাষ্ট্রের সক্ষমতা যে কোনো সময়ের তুলনায় তলানিতে অবস্থান করছে। আপনি যদি তৃতীয় জায়গায় দেখেন আমাদের অর্থনীতি ভঙ্গুর, ইতিহাসের যে আমাদের নির্দেশিকা আছে এই রকম বাংলাদেশের অর্থনীতি আগেও দুটো পর্যায়ে ভেঙে খান খান হয়েছিল, তারপরের থেকে উদ্ধার করা হয়েছে। তার মানে পুনরুদ্ধার এবং পুনর্গঠনের কথা যদি চিন্তা করেন, এবং দেশে যে আপনারা যারা এখানে অনেক বিশ্ববিদ্যালয়ের বিদগ্ধ শিক্ষকরা আছেন তারা সব সময় উল্লেখ করেন যে বিভিন্ন রকমের আপনার বৈষম্য বা ইনইকুয়ালিটি আপনার বিদ্যমান। তাদের মধ্যে একটা ইনইকুয়ালিটি হচ্ছে যেটা বড় আকারে, সেটা হচ্ছে যে আপনার বিভিন্ন অঞ্চলের মধ্যে যে বৈষম্য বিদ্যমান সেইখান থেকে সমতা ভিত্তিক উন্নয়ন কী হবে, এবং সবচেয়ে বড় কথা নতুন সামাজিক চুক্তিটা হবে কিভাবে। এবং নতুন যদি সামাজিক চুক্তি না হয়, অর্থাৎ বিভাজনের যদি এই প্রক্রিয়া থাকে, যা ধর্ম বর্ণ এবং বিভিন্ন মাধ্যম শিল্প শিক্ষা সংস্কৃতির মাধ্যমে যদি জাতীয় সংহতি না নির্মিত হয় তাহলে তো সামনে এগোনো যাবে না।
এবং সেইখানে জনগণ কিন্তু খুব পরিষ্কার যে কোথায় আপনার কি ধরনের লক্ষ্য আছে, সেই লক্ষ্য অর্জনের উপায়টা কি, এবং সেই লক্ষ্যগুলো কি বাস্তবায়নযোগ্য কিনা, এবং সেই লক্ষ্য অর্জনের জন্য কৌশল আছে কিনা, এবং সেই লক্ষ্য অর্জনের সময়সীমা দেয়া আছে কিনা, সেই লক্ষ্য অর্জনের আপনার মনিটরিং পদ্ধতি আছে কিনা। এটা কিন্তু জনগণকে বোকা ভাবার কোনো সুযোগ নাই, এবং জনগণ পরিষ্কারভাবেই এই যতগুলো আমরা জরিপ সাম্প্রতিককালে দেখেছি সবগুলোতেই এই পরিষ্কার হয়েছে যে জনগণ আসলে বাস্তবায়নযোগ্য বর্তমানের সমস্যার প্রেক্ষিতে যে রাষ্ট্র ব্যবস্থার যে ক্ষয় ঘটেছে, বৈষম্য যে বেড়ে গেছে সেইখান থেকে উত্তরণ, এবং রাষ্ট্রকে তার প্রতিরক্ষার ক্ষেত্র হোক, তার আর পররাষ্ট্রনীতির ক্ষেত্রে হোক, তার নৃগোষ্ঠীর ক্ষেত্রে হোক, তার ধর্মের ক্ষেত্রে হোক, তার ক্রীড়ার ক্ষেত্রে হোক, তার সংস্কৃতির ক্ষেত্রে হোক, তারা সংহতি চায় এবং তারা দেখতে চায় যে বাংলাদেশ আসলে আন্তর্জাতিক পর্যায়ে একটা সম্মানিত অবস্থানে থাকে, যাতে আমাদের অর্থনীতির অগ্রগতি প্রগতির সবাই আসলে ভাগ পান, অর্থাৎ নির্দিষ্ট গোষ্ঠীর কাছে সীমিত না হয়, এবং তারা আসলে সবাই অর্থনীতির অংশীদার হন, এবং অংশীদারের সহযোগিতার মাধ্যমে সামনের অগ্রগতি প্রগতি এবং সুষম বন্টন, জবাবদিহিমূলক এবং দুর্নীতিবিহীন বাংলাদেশ তারা দেখতে চান। তো সেই আলোকেই দেখবেন যে প্রতিটি জরিপেই কিন্তু একটা প্রবণতা লক্ষ্য করা গেছে, কারোর সাথে কারোর সংখ্যার পার্থক্য থাকতে পারে। তা এতক্ষণ ধরে আপনাদেরকে আমার কথা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আসলে আমার সহকর্মীদের কাছ থেকে ক্ষমা চাইছি যে আমাকে একটু যেতে হবে, এবং আমি বিশেষ করে আমাদের সুধীবৃন্দের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে যেতে হবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর তিতুমির আপনাকে, আপনার সাবলীল এবং জোরালো বক্তব্যের জন্য। আমি এখন যেতে চাই আমাদের একজন প্রিয় মুখের কাছে, অধ্যাপক ASM আমানুল্লাহ, যিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, একজন শিক্ষাবিদ এবং প্রশাসক হিসাবে যিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, দীর্ঘদিন ধরে উচ্চশিক্ষার উন্নয়ন, একাডেমিক শিক্ষার মান উন্নয়ন, এ বিষয়ের গবেষণা সম্প্রসারণ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের স্বচ্ছতা ও গতিশীলতা, জবাবদিহিতা প্রতিষ্ঠার ক্ষেত্রে সংগ্রামী ভূমিকা পালন করে এসেছেন। তবে তিনি নিজেকে যে হিসাবে পরিচয় দিতে চান সেটি হচ্ছে যে তিনি একজন গবেষক। আমি তাকে অনুরোধ করব তার বক্তব্য রাখার জন্য, বিশেষ করে যেহেতু তিনি ছাত্রদের সাথে সরাসরি সম্পৃক্ত, শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সরাসরি সম্পৃক্ত, শিক্ষিত তরুণ জনগোষ্ঠীর রাজনৈতিক মতামত এবং অংশগ্রহণ এই জরিপে কিভাবে প্রতিফলিত হয়েছে বলে তিনি মনে করেন সেটি আমরা জানতে চাইব, এবং সেই সঙ্গে সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজসমূহের ছাত্র সংসদে যে নির্বাচনের ফলাফল, তার সাথে আসলে জাতীয় রাজনীতির কতখানি মিল বা অমিল রয়েছে, বা তা কি জাতীয় রাজনীতিকে বা জাতীয় নির্বাচনকে প্রতিফলন করতে পারে কিনা বা করে কিনা, সেটি সম্পর্কেও তার সুচিন্তিত মতামত জানতে চাইব। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি যে এমিনেন্স যারা কাজটি করেছেন, এবং এমিনেন্স বহুদিন থেকে এই এরিয়াতে কাজ করে এবং সায়েন্টিফিক মেথোডোলজি বলতে কি বোঝায় সেটা সম্পর্কে তাদের ধারণা আছে বলে আমি মনে করি। আজকের এই অনুষ্ঠানের যারা উপস্থাপন করলেন এবং প্যানেলিস্ট এবং মিডিয়ার সদস্য যারা আসছেন সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভ বিকেল। আমি মডারেটর উনি যে লাস্ট প্রশ্নটা করেছেন সেটা দিয়ে আমি শুরু করি।
আমরা এখন এই মুহূর্তে আমি যে প্রতিষ্ঠানটি চালাচ্ছি সেটা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শিক্ষা প্রতিষ্ঠান, having around 4 million students and around 2,500 affiliated institutions and hundreds and thousands of faculty members এবং nationwide. আমি প্রতিনিয়ত আপনার জেলা উপজেলাতে যেতে হচ্ছে এবং গত 1 মাসে আমাকে প্রায় 20-22টা জেলাতে ট্রাভেল করতে হয়েছে এবং আমি ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, তো ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যে রিয়ালিটি, সেই রিয়ালিটি আপনার ডাকসু নির্বাচন অথবা রাকসু নির্বাচনে যে রেজাল্ট আসছে তার সাথে তার রিয়ালিটির সাথে সম্পূর্ণ আলাদা। আমি মনে করি না ব্যক্তিগতভাবে একজন গবেষক হিসেবে আমার গবেষণায় প্রায় 3 ডিকেডের উপরে আমার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে আমি বলছি যে এই শিক্ষা প্রতিষ্ঠানের এই ছাত্র সংসদ নির্বাচন যে রেজাল্ট, সেই রেজাল্টের সাথে জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক নাই। যদি তাই হতো তো আলোচনাতে যেটা বললেন যে স্বাধীনতার পরে ডাকসু, রাকসু, চাকসুতে যারা ছিলেন তাহলে তারা সবাই আজকে প্রধানমন্ত্রী থাকতেন, অথবা ওনারা যারা ছিলেন ভিপি হিসাবে তাদের দল কিন্তু ক্ষমতায় আসে নাই, ওই সময়টা তো আসে নাই এবং পরবর্তী সময় আসতে পারে নাই। তার মানে শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতি একটা সম্পূর্ণ আলাদা ডিসকোর্স এবং সেটা আলাদা একটা বয়ান। এটা গেল এক। দ্বিতীয়ত হলো যেটা এই 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 যে স্টাডিটা যেটা হয়েছে, আমরা এই স্টাডিগুলোকে বলি ক্রস সেকশনাল স্টাডি। তো আপনি ক্রস সেকশনাল স্টাডির যে ধরনের ক্যারেক্টারিস্টিক্স অথবা ক্রাইটেরিয়া থাকা দরকার, সায়েন্টিফিক ক্রাইটেরিয়া থাকা দরকার, সেটা এটাতে ছিল। এটা হলো প্রথম কথা। দ্বিতীয়ত হলো যে বিবিএসের যে পিএসইউ প্রাইমারি স্যাম্পলিং ইউনিট ধরে যে কাজটা করা হয়েছে সেটা রিপ্রেজেন্টেটিভ ছিল কি না, উত্তর হলো যে ছিল। কারণ আমরা ন্যাশনওয়াইড যে স্যাম্পল কালেকশন করি ডেমোগ্রাফিক এবং হেলথ সার্ভের জন্য অথবা বিবিএসের জন্য আমরা যে সমস্ত হাউস হোল্ড সার্ভে করি, তাদের যে স্যাম্পলিং সাইজ, সেই স্যাম্পল সাইজের সাথে এটা মিলে যায়। আপনার ধরেন এই এরিয়াতে প্রচুর সময় থাকলে, প্রচুর টাকা পয়সা থাকলে আপনি স্যাম্পল সাইজ অনেক বাড়াতে পারেন, কিন্তু 40,000 স্যাম্পলস উইথ অ্যারাউন্ড 3,000 পিএসইউ না, প্রাইমারি স্যাম্পলিং ইউনিট প্রায় 2700-2800 অ্যাজ ফার আই রিমেম্বার, সেটা সায়েন্টিফিক্যালি আপনার ভ্যালিড। এটা একটা জিনিস। ডাটার ইন্টারনাল কনসিস্টেন্সি, ভ্যালিডিটি এবং রিলায়েবিলিটি নিশ্চয়ই ওনারা টেস্ট করেছেন, তবে ডাটার যে ফ্লো দেখলাম আমি, তাতে আমার কাছে যেটা মনে হয়েছে যে ইন্টারনাল কনসিস্টেন্সি, রিলায়েবিলিটি এবং ভ্যালিডিটি এটা আপনার আছে ডাটাতে, অ্যাজ আই আন্ডারস্ট্যান্ড। এবং এখানে কোশ্চেনের যে কনস্ট্রাক্ট ভ্যালিডিটি বা অন্যান্য কন্টেন্ট ভ্যালিডিটি যেটা আমরা বলি, সেগুলো আপনার আছে, এই স্টাডিতে আপনার দেখতে পাওয়া যায়। এবং এখানে আপনার গতকালকে আরেকটা স্টাডি রেজাল্ট আসছে, আপনারা দেখেছেন কিনা আমি জানি না, মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। ইনকলাব একটা স্টাডি করেছে গতকালকে এবং আজকে সব জায়গাতে রিপোর্ট আসছে, ইনকলাব পত্রিকা। সেখানে দেখাচ্ছে যে 60% আপনার এই যে ভোটার, তারা বিএনপিকে ভোট দেবে বলেছে 60%। আর আপনি যদি এখানে ওনাদের স্টাডিটাতে দেখেন তাহলে আপনার সেটা বলেছে অ্যারাউন্ড 66%। So 66%, which is consistent.
যে কোনো ন্যাশনাল স্টাডি এবং অপিনিয়ন পোলের একটা বড় বিষয় হলো কনসিস্টেন্সি। আমি মনে করি এই ডাটাটা যদি অন্যান্য ইদানিংকার যে অন্যান্য স্টাডিগুলো হচ্ছে এবং আরও কিছু এজেন্সি কিছু স্টাডি করছে, কিছু ইন ডিসগাইজ হচ্ছে বিভিন্ন জায়গাতে আমরা জানি, সেগুলোর সাথে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে কনসিস্টেন্ট ডাটাটা আপনার কনসিস্টেন্ট। ইনকিলাবের ডাটাটাতে যদিও জামাতকে হয়তো দেখিয়েছে যে 29%, এখানে আসছে অ্যারাউন্ড 20%, সেটা হতেই পারে। আর আপনার অন্যান্য যে সমস্ত জায়গাতে আপনার ধরেন এই যে সিটের সংখ্যা, যে বিএনপি 208টা সিট পাবে, আমাদের কাছে যে সমস্ত রিপোর্ট আসছে, আরও যে সমস্ত স্টাডিগুলো হচ্ছে, তারাও এরকমই কাছাকাছি ঘরে অ্যারাউন্ড 200। সো ইন দ্যাট সেন্স এতগুলো মানুষ ভুল করতে পারে না, মানে এত ধরনের কাজ হচ্ছে, এতগুলো স্টাডি হচ্ছে, বিভিন্ন গ্রুপ থেকে করছে, বিভিন্ন উদ্দেশ্যে মানুষ করছে, সবগুলোকে এক জায়গাতে করলে আপনার দেখা যাবে যে ওই রকম 60+% আপনার যদি ধরেন 60+, আপনার দেখা যাচ্ছে যে বিএনপি ঘরে যাচ্ছে। এবং তাই যদি হয়, অ্যারাউন্ড 60% যদি হয়, আর ভোটার 91-এর একটা ফেয়ার নির্বাচনে প্রায় 55% ভোটার টার্ন আউট ছিল। এবার যদি আমরা ধরি যে আরও ভালো পরিবেশ, তাহলে যদি অ্যারাউন্ড 60%ও যদি ধরি, তাহলে অ্যারাউন্ড 60%ও যদি ধরি, তাহলে আপনার 7 থেকে 7.5 কোটি ভোটার হয়তো আপনার ভোট দেবে। এখানে যদি আপনার 60% যদি বিএনপিকে দেয়, অ্যারাউন্ড 4.5 থেকে 5 crore মানুষ সারা দেশে হয়তো বিএনপিকে ভোট দিতে পারে। ভেরি ইন্টারেস্টিং ফ্যাক্ট সেটা হলো জামাতের ভোট বেড়ে গেছে। জামাতের যদি 91-এর নির্বাচন, 96-এর নির্বাচন, 2001 নির্বাচনের দিকে যদি আপনি দেখেন, তাহলে জামাতের যে পার্সেন্টেজ ছিল ভোটের আমাদের এখানে ইলেকটোরাল ভোটে, সেইটা কিন্তু কোথাও কোথাও ডাবল দেখাচ্ছে, এবং আপনার সেটা একটা আপনার জামাতের ভোট কিন্তু আপনার বেড়েছে। তো যেহেতু জামাতের ভোট বেড়েছে, সেহেতু তাদের আসন সংখ্যা বৃদ্ধি পাবে, আশা করা যায় আসন সংখ্যাও বৃদ্ধি পাবে, সেটাও কনসিস্টেন্ট মনে হচ্ছে আমার কাছে। তো সব মিলিয়ে আপনার অন্যান্য যে ডেমোগ্রাফিক ডাটা এবং অন্যান্য যে সমস্ত ডাটা, আর ডিভিশনাল যে ডাটাগুলা ক্রস সেকশনাল, সেগুলো অথেন্টিক মনে হচ্ছে। যেমন আপনার ধরেন বরিশালে, খুলনাতে এবং আপনার রাজশাহীতে জামাতের ভোটের সংখ্যা একটু বেশি। এটা আমরা মুখে মুখে অনেক কিছুই জানি, কিন্তু উইথ দ্য এভিডেন্ট অফ ডাটা এবং সাপোর্টিং ডকুমেন্টস তো লাগবে, সেটা এই জায়গাটাতে খুব ভালোভাবে উঠে আসছে। এবং সাপোর্টার অফ জামাত যারা আমরা কনভেনশনালি যেগুলো মনে করি, সেটাও এখানে আসছে, যে একটা আপার ক্লাসের ভিতরে তাদের পপুলারিটি আছে, আর একটা লয়ার ক্লাসের ভিতরে তাদের পপুলারিটি আছে, আর একটা মিডিল ক্লাসের ভিতরে আপনার বিএনপির পপুলারিটি আছে। আবার বয়স্ক লোক যারা 80+ তাদের ভিতরে বিএনপির প্রতি এক ধরনের ফ্যাসিনেশন কাজ করে। ভেরি ইন্টারেস্টিং নিউজ হলো জেনজিদের একটা বিশাল অংশ, অ্যারাউন্ড 70% যারা ভোট দিতে যাবে, যাদের নেতৃত্বে 24-এর গণ আন্দোলনটা হয়, সেই জেনজিদের একটা বিরাট অংশ, অ্যারাউন্ড 70% বলছে যে দে উড কাস্ট দেয়ার ভোট ইন ফেভার অফ বিএনপি। সো ইট ইজ এ ব্রেকিং নিউজ ফর দ্য নেশন ফর টুডে। আমি মনে করি যে এটাই মনে হয় শেষ অপিনিয়ন পোল হবে বাংলাদেশের ইলেকশনের আগে, আর 2 দিন আছে আজকে ছাড়া। দ্যাট কুড বি এ ব্রেকিং নিউজ আই থিঙ্ক। এবং আমি এটা বললাম। আর আপনার বাংলাদেশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে অবস্থা, সেই অবস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রাজনৈতিক চর্চা, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণে আনা, গভর্নিং বডিগুলোকে নিয়ন্ত্রণে আনা, 2500 শিক্ষা প্রতিষ্ঠানে, সেখানে ডেমোক্রেসির চর্চা, ভালো মানুষকে দেয়া, শিক্ষিত লোকজনদেরকে গভর্নিং বডিগুলোতে দেয়া, এই সমস্ত কিছুই আমি মনে করি একটা লিঙ্ক আছে আগামী নির্বাচনের সাথে। আগামী নির্বাচনটা যদি ভালোভাবে হয়, তাহলে বাংলাদেশ টিকে যাবে, এবং আগামী নির্বাচনে ভালো প্রতিনিধি যদি আসে, তাহলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব টিকে যাবে বলে আমি মনে করি। আদারওয়াইজ আপনার এখানে সমস্যা হতে পারে। এবং আমরা যে ট্রেনগুলো মিস করেছি অতীতে উন্নয়নের, সেই ট্রেন মিস চলতেই থাকবে।
তো আপনাদের সবাইকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার দুইটা মিটিং থেকে উঠে আসছি, এখন যেতে হবে, সেখানে আবার আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ প্রফেসর আমানুল্লাহ স্যারকে। আমি এখন যেতে চাই আমাদের বিগত জরিপের ফলাফল অনুষ্ঠানেও যিনি উপস্থিত ছিলেন মীর নাদিয়া নিভিন তার কাছে। তিনি সাবেক সদস্য বাংলাদেশ নির্বাচন সংস্কার কমিশন। এই কারণে আমার মনে হয় তার মতামতের একটা বিশেষ গুরুত্ব রয়েছে। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা লাভ করেছেন এবং আন্তর্জাতিকভাবে একজন সুশাসন এবং প্রতিষ্ঠান সংস্কার বিশেষজ্ঞ হিসাবে পরিচিত। বহুদিন ইউএনডিপিতে সুনামের সাথে কাজ করেছেন এবং সরকার এবং অংশীজনদের সাথে এই বিষয়ে বহু গবেষণা কর্ম সম্পাদন করেছেন। আমি মীর নাদিয়া নিভিনের কাছে জানতে চাইব যে তার এই নির্বাচন সংস্কার নিয়ে তার যে দীর্ঘদিনের অভিজ্ঞতা, এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের এই আসন্ন নির্বাচনে কী ধরনের নতুনত্ব বা কী ধরনের সংস্কার আমরা দেখতে পারি, নাগরিকদের ভোটাধিকারের সুরক্ষা কতখানি রক্ষিত হবে, বা এ ব্যাপারে আরও ভালো করার জন্য যদি কোনো সাজেশন থাকে সেটি। আর আসন্ন নির্বাচনে রাজনৈতিক দল, প্রার্থী এবং ভোটারদের মধ্যে কি কোনো নতুন পরিবর্তন বা প্রবণতা দেখা যাচ্ছে কি না নতুন ধরনের, সে ব্যাপারে কিছু কথা বলার জন্য মীর নাদিয়া নিভিন। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি একটু ঠান্ডা লেগেছে, so I'm suffering a little bit, so I just brought my water. ধন্যবাদ। আজকে many thanks to ESD আপনাদের দ্বিতীয় রাউন্ড অফ সার্ভের ডিসেমিনেশন রেজাল্টসের জন্য। স্যার যেরকম বললেন যে আমি প্রথম রাউন্ডে ছিলাম এবং এটা দেখে খুব ইন্টারেস্টিং মনে হলো, কারণ আমার মনে হলো যে এগুলা রেজাল্টসগুলোকে রিভ্যালিডেট করা হলো, যে আমরা গতবার দেখেছিলাম এবং তখন অনেক প্রশ্ন এসেছিল এবং অনেক সমালোচনার ঝড়ও উঠেছিল, কিন্তু এখন মনে হচ্ছে যে রেজাল্টসগুলোকে রিভ্যালিডেট করা হলো, কারণ ইটস প্রিটি মাচ অ্যালং দ্য সেম লাইন্স এবং আরও অনেক ব্যাপারে ক্লিয়ার হয়েছে। সো সুতরাং আই থিঙ্ক ইটস এ গুড ওয়ে টু লুক অ্যাট আমরা মানে সামনে কি দেখতে পারি। এখানে একটা জিনিস আমি বলবো যে ধন্যবাদ স্যার আপনি জাস্ট মানে ওই স্পেসটাকে একটু ওপেন আপ করে দেওয়ার জন্য। ডক্টর শামীম বললেন যে এই যে নির্বাচনগুলোতে যে ট্রেন্ড অ্যানালিসিস, যে ট্রেন্ডগুলো, যে কী টাইপের ট্রেন্ড আসতেছে, কী টাইপের মানে চিন্তাধারা, এইটা আমাদের দেশে রিলেটিভলি নতুন এবং আই ক্যান ভাউচ ফর ইট এই কারণে, কারণ আমরা যখন সংস্কার কমিশনে কাজ করেছি, আমাদের নির্বাচন সংস্কার কমিশনে একটা বড় জায়গা ছিল যে গত 12টা ইলেকশনকে খুব ভালোভাবে অ্যানালিসিস করে এবং সেটার জন্য আমরা যত সমস্ত ইনফরমেশন এবং নথিপত্র আমরা দেখেছি, সেটার মধ্যে একটা জিনিস দেখলাম যে মিসিং ছিল কোনো ইনডেপথ ট্রেন্ড অ্যানালিসিস এবং এই সমস্ত সার্ভে টার্ভে এগুলো কোনো কিছুই ছিল না। সো দিস ইজ আ প্রিটি মাচ নিউ আপকামিং থিং আমাদের মানে এই কান্ট্রি ট্রেন্ডে, যে এরকম ইলেকশনের সময় এই সমস্ত ভ্যারিয়াস অ্যানালিসিস এবং জরিপ হচ্ছে। এবং অ্যাজ আ পলিটিক্যাল অ্যানালিস্ট এবং অ্যাজ আ গভর্নেন্স এক্সপার্ট আমার কাছে এটা খুবই মানে এক্সাইটিং এবং ইন্টারেস্টিং মনে হয় ফর সেভারাল রিজনস। একটা হচ্ছে যে এই ইলেকশনটা যদি আমরা দেখি, যে মানে আমরা যা রেজাল্টস এখন দেখেছি সেটা থেকে যদি আমরা মানে এই রেজাল্টের মধ্যেই অন্তর্নিহিত আছে, আবার সেটা থেকেও যদি আমরা একটা স্টেপ একটু পিছিয়ে হেঁটে যদি দেখি যে এই ইলেকশনটাতে কী কী নতুন ট্রেন্ডসগুলো আসছে, নতুন হোয়াট আর সাম অফ দ্য থিংস দ্যাট আর আনএক্সপেক্টেড। এবং আমার মতে আমি যেখানে দাঁড়িয়েছি এবং মানে 4 days আউট ফ্রম ইলেকশন, আমার মনে হয় যে আমরা যদি চিন্তা করে দেখি যে অনেকগুলো ইলেকশনে নতুন এবং আনএক্সপেক্টেড ট্রেন্ড আছে। কিছু আনএক্সপেক্টেড হচ্ছে কি গুড আনএক্সপেক্টেড, কিছু আনএক্সপেক্টেড হচ্ছে যে নট সো গুড আনএক্সপেক্টেড। তো লেট মি স্টার্ট উইথ আ ফিউ। আমার মনে হয় এটা মানে ইট মাইট বি ইন্টারেস্টিং টু থিঙ্ক দ্যাট ওয়ে। একটা গুড আনএক্সপেক্টেড মানে একটা আনএক্সপেক্টেড ট্রেন্ড হচ্ছে যে আমাদের এই রাজনৈতিক স্পেসটা, আমরা মানে এই গণ অভ্যুত্থানের পরে একটা আশা ছিল যে আমাদের হয়তো অনেক নতুন নতুন পলিটিক্যাল পার্টিজ আসবে, আমরা হয়তো এই স্পেসটা আরও বিকশিত হবে, আমরা ভ্যারিয়াস ডিফারেন্ট পলিটিক্যাল পার্টি এবং ভ্যারিয়াস ডিফারেন্ট পলিটিক্যাল আইডিওলজি এগুলোকে দেখতে পাবো। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে স্পেসটা এতই পোলারাইজড হয়ে গেল যে মোটামুটি দুটা বড় জোটের
উঠে আসলো এবং এখন আমরা যখন গোয়িং ইন টু ইলেকশন উই সি দ্য স্পেস পোলারাইজ বিটুইন দুইটা বড় রাজনৈতিক জোট। এটা মানে এটা একটা আনএক্সপেক্টেড জিনিস, আমরা এক্সপেকটেশন ছিল আরও অনেক থাকবে, কিন্তু আমরা যদি চিন্তা করে দেখি যে কেন এরকম পোলারাইজড হয়ে গেলো আমাদের এবং দুইটা জাস্ট বড় জোটের মানে রাইজ কেন হলো, তখন আমরা চিন্তা করে দেখতে পারি যে উইচ ইজ ট্রু ইন আ ওয়ে, কারণ গত 17 বছর আমাদের তো বহুমুখী গণতন্ত্র যেটাকে বলে সেটা কখনো চর্চা হয়নি। মোটামুটি আমাদের একতন্ত্র একটাই, ওয়ান সিঙ্গল পার্টি রুল ছিল। সুতরাং ছোট বড় যত সব দলগুলো ছিল সেগুলোর কোনো বিকাশ ঘটেনি। অ্যাজ আ রেজাল্ট যখন আপনার নতুন অনেক গ্রুপের রেজিস্ট্রেশন হয়েছে, অনেক দল রেজিস্ট্রেশন নিবন্ধন নিয়েছেন ইলেকশন কমিশনে, কিন্তু যখন নির্বাচনের মাঠে যখন অঙ্কগুলো কষা হলো তখন দেখা গেল যে সমস্ত দলগুলো যখন নির্বাচনী অঙ্ক কষলো তখন দেখলো যে তাদেরকে জোটে না গিয়ে তারা কোনোভাবে তারা এই নির্বাচনের অঙ্ক মিলানো যাচ্ছে না। সুতরাং সব দল কোনো না কোনোভাবে তারা নিজেদের মতো করে তারা দুটো জোটে বিভক্ত হয়ে গেল। সুতরাং এটা একটা ইন্টারেস্টিং আনএক্সপেক্টেড ট্রেন্ড। এই ট্রেন্ডটার আরেকটা মানে এফেক্ট হচ্ছে অলসো আনএক্সপেক্টেড, যেটা হচ্ছে যে অনেকে মানে এটা নিয়ে টাচ আপন করলেন যে নারী প্রার্থিতা। আমরা ত্রয়োদশ নির্বাচনে যেতে গিয়ে আমরা এক্সপেক্ট করি না যে 2026-এ 3.78% নারী প্রার্থী থাকবে, স্পেশালি জুলাই গণ অভ্যুত্থানের পরে যেখানে আমরা নারী নেতৃত্ব একদম সামনের সারি থেকে দেখেছি। সেখানে সেটা ডেফিনেটলি নারী নেতৃত্ব ট্রান্সলেট হয়নি এবং সেটা নারী প্রার্থীতেও আমরা দেখি নাই। সুতরাং এই যে এই মানে মানে এইটাও একটা আনএক্সপেক্টেড ট্রেন্ড এবং এই আনএক্সপেক্টেড ট্রেন্ডের পিছনে অনেক কারণ আছে, সেগুলোতে আমি না গেলাম, আমি জাস্ট ট্রেন্ডগুলোকে একটু হাইলাইট করতে চাচ্ছি। তারপরে আরেকটা আনএক্সপেক্টেড ট্রেন্ড অফকোর্স যেটা তিতুমির ভাই বললেন, ডক্টর শামীম মুনি হি অ্যালুডেড টু ইট, সোশ্যাল মিডিয়া, দ্য রাইজ অফ সোশ্যাল মিডিয়া। যে জিনিসটা নিয়ে গত 14 বছর সারা বিশ্ব গ্র্যাপল করছিল, এখন আমাদের টার্ন। আমরা সোশ্যাল মিডিয়াতে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, এআই এগুলা নিয়ে কিভাবে মানে পলিটিক্সের অঙ্গনে মানে রাজনৈতিক অঙ্গনে এগুলো নিয়ে কীভাবে ডিল করতে হয় সেটা আমাদের জন্য নতুন এবং কিছু কিছু ক্ষেত্রে উই আর কোপিং ওয়েল, কিছু কিছু ক্ষেত্রে উই আর নট কোপিং ওয়েল অ্যাট অল। নট কোপিং ওয়েল অ্যাট অলের একটা বড় এক্সাম্পল হচ্ছে যে সাইবার বুলিং। মহিলা প্রার্থীর এবং রাজনৈতিক অঙ্গনে যে মহিলাদের বিরুদ্ধে যে পরিমাণ সাইবার বুলিং হচ্ছে, এইটা হচ্ছে গিয়া মানে অপব্যবহার অফ সোশ্যাল স্পেস ইন আ ভেরি ব্যাড ওয়ে। তো এইটা ওয়াজ আনএক্সপেক্টেড ইন আ বিগ ওয়ে। এই ট্রেন্ডসগুলো আমরা দেখছি। তারপরে আরেকটা ট্রেন্ড আমরা যেটা দেখছি যে মানে দিস আই উড সে ইজ সর্ট অফ আ গুড ট্রেন্ড, যে এখন আপনারা চিন্তা করে দেখবেন যে এখন থেকে 20 বছর আগে যখন কেউ ভোট দিত তখন কিন্তু ভোটিং স্পেসটা ওয়াজ প্রিটি মাচ ডিভাইডেড অ্যালং দ্য মার্কা। কোন প্রার্থী কোথায় আছে তেমন কেউ জানে না, কিন্তু সবাই জানে কোন মার্কায় ভোট দিবে। কিন্তু এখন আপনারা দেখছেন যে মানুষজনের মধ্যে সচেতনতা বাড়ছে, যে তারা যদিও মার্কা ইজ ইম্পর্টেন্ট কিন্তু এই যে ইশতেহার শুনছে, ম্যানিফেস্টো শুনছে। আপনারা দেখছেন যে সবগুলা পলিটিক্যাল পার্টি কত মানে 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 ঢালাওভাবে তাদের ইশতেহারগুলো প্রেজেন্ট করছে। তো দ্যাটস আ ট্রেন্ড, এটা একটা পজিটিভ দিকে এই ট্রেন্ডটা যাচ্ছে আমাদের রাজনৈতিক স্পেসে। এবং আপনি যেহেতু প্রশ্নটা করলেন যে মানে আসন্ন নির্বাচনে ভোটারদের কী ট্রেন্ড দেখছি, রাজনৈতিক দলের কী ট্রেন্ড দেখছি, এইগুলো একটা কিছু ট্রেন্ড আমরা ডেফিনেটলি দেখছি। আরেকটা দেখছি হচ্ছে যে এখন আপনি মানে প্রার্থীদের ব্যাপারে যে হলফনামাগুলা মানুষ নিয়ে কথা বলছে, হলফনামাগুলো ওপেন হয়েছে, কিছু কিছু এগুলো সংস্কারের মধ্য দিয়ে আসছে। আমরা উই মেড ইট শিওর যে এইগুলো হচ্ছে এই সংস্কারগুলো যাতে থাকে, যাতে হলফনামাগুলো সবার অ্যাক্সেস হয়। আবার কিছু কিছু এটাকে আমি বলি ডেমোক্রেটিক ম্যাচুরিটি। বিভিন্ন দেশে এই স্পেসে কাজ করাতে আমার মনে হচ্ছে যে বাংলাদেশে আমরা উই হ্যাভ অ্যারাইভড এট আ লেভেল অফ ডেমোক্রেটিক ম্যাচুরিটি, যেখানে পিপল আর টকিং অ্যাবাউট যে প্রার্থিতা, ম্যানিফেস্টো, যেটা আগে কখনো এই জিনিসটা নিয়ে কথা বলতো না। তো এই ট্রেন্ডটাও ইজ আ পজিটিভ আনএক্সপেক্টেড ট্রেন্ড, যেটা আমরা এই নির্বাচনে দেখছি। আমি আজকে আমার একজন গণমাধ্যমের কর্মীর সাথে কথা হচ্ছিল, উনি বললেন যে আপা আমরা তো সহিংসতা একটা কম দেখছি মনে হয় এই নির্বাচনে। না, আছে তাও, কিন্তু কম দেখছি তার কারণ হচ্ছে যে এই যে সচেতনতা এই ভোটারদের। কারণ দেখেন আগেকার সময় একটা ট্রেন্ড ছিল এরকম যে পলিটিক্যাল ন্যারেটিভ এবং পলিটিক্যাল মানে ক্যাপিটাল বিল্ডিং এগুলো শুধু
পলিটিক্যাল এলিটসরাই করবে, কিন্তু এখন যেহেতু ভোটার আর বিগিনিং টু লার্ন অফ দেয়ার পাওয়ার, হ্যাঁ, যত বেশি আপনারা ভোটারদের সচেতনতা বাড়ছে, তত বেশি প্রার্থীরা আর বিকামিং মোর অ্যান্ড মোর কেয়ারফুল। আপনারা দেখছেন যে মানে এরকম অনেকগুলো কনস্টিটিউয়েন্সিতে আমরা দেখেছি যে বিভিন্ন দলের প্রার্থীরা আর বিং ভেরি সৌহার্দ্যপূর্ণভাবে তারা কথা বলছে। এটা আপনারা চিন্তা করে দেখেন 2001, 2005 আগের ইলেকশন, ইটস আনহার্ড অফ কনসেপ্ট। পার্টি ক্ল্যাশেস, প্রচারণার সময় ক্ল্যাশ হবে না পার্টিজের মধ্যে, এটা তো মানে চিন্তা করা যায় না। এখনও হচ্ছে, কিন্তু যে এক্সটেন্টে আগে হতো সেটা হয় না। কিন্তু এটার একমাত্র কারণ হচ্ছে যে পার্টিজরা জানে এখন ভোটার্সদের সামনে দে হ্যাভ টু অ্যাপিয়ার বেটার। ভোটাররা তাদেরকে যাচাই বাছাই করছে, সেটা হলফনামা দিয়েই হোক, সেটা তাদের ইশতেহার দিয়েই হোক, সেটা তাদের ব্যবহার দিয়েই হোক, তাদের যেভাবেই হোক না কেন। সো এই টাইপ অফ ট্রেন্ডসগুলো আমার মনে হয় যে এই ট্রেন্ড, যেটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট অ্যাজ আ গভর্নেন্স স্পেশালিস্ট, যে এবং এটা আমি অন্য দেশেও দেখেছি যে আমাদের একটা দের ইজ বিকামিং একটা গণতান্ত্রিক ম্যাচুরিটি আসছে, অ্যাটলিস্ট এমাং দ্য পিপল। সো এই ট্রেন্ডসগুলো আমার মনে হয় ইজ এক্সাইটিং, এবং আ লট অফ দিস কেম ফ্রম দ্য, যে আপনি স্যার বললেন যে সংস্কারের মধ্য দিয়ে, এবং কিছু কিছু সংস্কার ছাড়াই এসছে। তো আমার মনে হয় যে আজকে সার্ভে থেকে আমরা যেগুলো দেখলাম, আমরা যদি কিছু কিছু ব্যাপারগুলো, কিছু কিছু অ্যাসপেক্টসগুলো যদি deep dive করি, তাহলে উইল প্রবলি অ্যারাইভ অ্যাট ওয়াই দিস ট্রেন্ডস আর ওয়াই উই আর সিইং ইট দ্য ওয়ে ইট ইজ। তো ইট উইল বি ইন্টারেস্টিং যে মুভিং ফরওয়ার্ড, যে ইলেকশনের পরে এই টাইপ অফ রেজাল্টসগুলো নিয়ে আমরা আরও কিছু কেন এই সমস্ত ট্রেন্ডসগুলো, সো জাস্ট ফর রেকর্ড, সো আমরা যাতে আগামীতে ইলেকশনসগুলোতে দেখতে পারি, এবং আমরা দেখি যে ত্রয়োদশ ইলেকশন হাউ ইট ওয়াজ ডিফারেন্ট ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ ফ্রম দ্য প্রিভিয়াস 12 ইলেকশনস। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। আসলে আমরা অনেকক্ষণ ধরেই বিভিন্ন আলোচনা করছি, অত্যন্ত চিত্তগ্রাহী আলোচনাই হচ্ছে। তারপরেও আমাদের সময়ের দিকে একটু নজর দিতে হবে, খুব বেশি সময় আমাদের হাতে নেই। আমি এই পর্যায়ে প্রফেসর শামসুল আলম সেলিম আপনাকে অনুরোধ করব আপনার বক্তব্য রাখার জন্য। প্রফেসর শামসুল আলম সেলিম চেয়ারম্যান সরকার ও রাজনীতি বিভাগ এবং ডিন সমাজবিজ্ঞান অনুষদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তিনি বহুদিন যাবৎ রাষ্ট্রবিজ্ঞান এবং এর সংক্রান্ত গবেষণাকর্ম, শিক্ষাকর্ম নিয়ে জড়িত আছেন, এবং বাংলাদেশের রাজনীতি, শাসন ব্যবস্থা, গণতন্ত্র, নির্বাচন ব্যবস্থা এগুলোর ব্যাপারে কাজ করেছেন। তিনি এই গবেষণার সাথে সাথে এই বিষয়ে পাঠদানের জন্য অত্যন্ত জনপ্রিয়, এবং তার রাজনৈতিক লেখালেখিতে তার একটা বিশেষ অবদান রয়েছে। আমি তার কাছে অনুরোধ করব যে এই যে জরিপ প্রকাশিত আজকে হলো, একটি আরও হয়েছে বিভিন্ন সময়ে, এটি কিভাবে বা আদৌ নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করে কিনা, করলে সেটা কিভাবে করতে পারে, এবং জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে আপনার কাজের আলোকে জনমত জরিপের ফলাফলকে নীতি প্রণয়ন, গণতান্ত্রিক স্থিতিশীলতা কার্যকরী করা তে কীভাবে এটি একটি প্রভাব ফেলতে পারে বা অবদান রাখতে পারে, সে ব্যাপারে বলার জন্য। ধন্যবাদ। আজকের বিকেলের জরিপ প্রকাশ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত সুধীবৃন্দ, আমি প্রথমে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই এমিনেন্স অ্যাসোসিয়েটের সিও এমডি শামীম হায়দার তালুকদারকে। তিনি আজকে যে জরিপের উপস্থাপনা করলেন, এবং খুব একটা বেশি দেরি নেই জাতীয় নির্বাচন, তার প্রাক্কালে উপস্থাপনটা অত্যন্ত সময়যোগী ও তাৎপর্যপূর্ণ। এই জরিপে আমরা দেখি দুটি উদ্দেশ্যকে সামনে রেখে তিনি এই জরিপটা প্রকাশিত হয়েছে। বিশেষ করে এখানে পাবলিক বেস অ্যাসেসমেন্ট অফ ইলেকশনের এখানে তিনি লিঙ্গ, বয়স, শিক্ষা, আয় সহ বিভিন্ন বিষয়ে উপস্থাপন করেছেন। জনমত যে বিষয়টা আমরা দেখি রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষায়, যে জনগণের মতামতটাকেই আমরা জনমত হিসাবে বলে থাকি। বিশেষ করে উন্নত বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এ সমস্ত রাষ্ট্রগুলোতে এই জনমতকে কিন্তু যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়, এবং তাদের নীতি কৌশলের মধ্যে এগুলো সংযুক্ত রাখে। বাংলাদেশের সাম্প্রতিক সময়ে আমরা দেখি
যে এই জনপদ জরিপের বিষয়টা খুব একটা অতীতের নির্বাচনগুলোতে কিন্তু বেশি ঘটেনি। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে বিভিন্ন নির্বাচনের সময় জরিপগুলো করা হয়, কোনোটা সত্যি প্রমাণিত হয়, কোনোটা জরিপ অনুযায়ী সেটা হয়ে ওঠে নাই। যেমন আমরা সম্প্রতি বিহারের যে নির্বাচনটা হয়ে গেল, সেখানে বলা হয়েছিল যে কংগ্রেস জোটটা বিপুল ভোটে জিতবে, কিন্তু লাস্টে ফলাফলে দেখা গেল এনডিএ জোট কিন্তু সেখানে সরকার গঠন করছে সেখানে। কাজেই সাম্প্রতিক সময়ে আমরা এইবারের নির্বাচনে যে জরিপগুলো আমরা দেখি, প্রথমে দেখলাম আমরা প্রথম আলোর যে একটা জনমত জরিপ করেছিল সেখানে, তারপর ইনকিলাব প্রথম দিকে আরেকটা জরিপ করেছিল, বোধহয় গতকালও আরেকটা জরিপ, তারপর এই সংস্থাও আরেকটা জরিপ করেছিল। তো সবগুলো জরিপের মধ্যে আমাদের আমানুল্লাহ স্যারও বলে গেছেন, সবগুলোর মধ্যে একটা সামঞ্জস্য আছে, যে বিশেষ করে কিছু কিছু বিষয় মূল প্রশ্নগুলো যেটা করা হয়, যে কাকে আপনি ভোট দেবেন, কে প্রধানমন্ত্রী হবেন, এই বিষয়গুলো নিয়ে অতীতের জরিপগুলোতে কিন্তু জনগণ মুখ খুলে নেয়, কিন্তু এখন দেখা যাচ্ছে তারা সরাসরি কথাগুলো বলছে, কারা বেশি আসন পাবে, কারা কম আসন পেতে পারে, কত সংক্রান্ত। বিশেষ করে আমরা দেখি যে প্রধান একটি দল বিএনপির যে তাকে কেন্দ্র করেই এখন জরিপগুলো আবর্তিত হতে যাচ্ছে। আমরা দেখি যে সীমান্ত এলাকাগুলোতে সম্প্রতি আমি সাতক্ষীরা আর লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা এই এলাকাগুলো একেবারে রিমোট অঞ্চলে, এগুলোতে দেখা যাচ্ছে যে একটা বিশেষ দল তারা যেভাবে প্রচার চালাচ্ছে একেবারে নিরক্ষর মানুষদের মধ্যে, যে আমরা অতীতে 3টা দলকে দেখেছি, তাদেরকে দরকার নাই, আমরা নতুনভাবে দেখার জন্য। এগুলো কিন্তু গ্রামের নিরক্ষর মানুষ অনেকটাই, সে কারণে জরিপগুলোর মধ্যে আমরা দেখছি যে সীমান্ত এলাকার একটা বিশেষ দলের কিন্তু প্রাধান্য রয়েছে, বিশেষ করে রংপুরের কিছু অঞ্চল, লালমনিরহাট, এই চাঁপাই নবাবগঞ্জ, খুলনার কথা বলা হলো এখন, এগুলো কিন্তু জরিপের মাধ্যমে তুলে আসছে। তারপরেও এদের যে আগের যে সমর্থনের ভিত্তিটা ছিল সেটা কিছুটা হলে বাড়ছে। এই যে সর্বশেষ যে আজকের এই প্রতিষ্ঠানের যে জরিপটা আমরা দেখলাম, সেটা অত্যন্ত তাৎপর্যময়। আমরা দেখি যে গবেষণার যে পরীক্ষাটা অনুসরণ করা হয় সবগুলোই কিন্তু এখানে, অর্থাৎ সায়েন্টিফিক রিসার্চ যেটা করা হয় সেটা কিন্তু সবগুলো এখানে আমরা দেখি যে অ্যানালিসিস করে দেখি যে সবগুলোই ব্যবহার করা হয়েছে, এবং সেই জন্য এটার ভ্যালিডিটিটাও কিন্তু খুব ভালো হয়েছে। এবং এটা বাংলাদেশের আগামী যে নির্বাচনটা 2 দিন পরে হবে সেটার উপরে কিন্তু এক ধরনের প্রভাব ফেলবে। জনমানুষের কি করে এখন, তারা কিন্তু এখন ফেসবুক, ইউটিউবার যারা বলা হয়, তারপর আরও যে মাধ্যমগুলো রয়েছে সেগুলোতে কিন্তু অনেক আসক্তি আছে তাদের, এগুলো কিন্তু প্রচার হয়ে যায় সঙ্গে সঙ্গে। তবে এটার একটা নেতিবাচক আরও আছে, আমরা দেখি কিছু ফেক জরিপ কাজ চালিয়ে দেখা যাচ্ছে অমুক অঞ্চলের জরিপ এতটা আসনে পাবেন, বিএনপির সঙ্গে জামাতের একটা একেবারে নৈকট্য দেওয়ার চেষ্টা করছে, জামাত হয়তো ক্ষমতায় চলে আসছে, সেনাবাহিনী জামাতকে সমর্থন দিয়ে দিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র জামাতকে সমর্থন দিয়েছে। এই বিষয়গুলো কিন্তু এক ধরনের যে প্রচার প্রভাকাণ্ডা করে ভোটারদের উপর প্রভাব বিস্তার করার জন্য চেষ্টা করা হয়, যদিও জনগণ কিন্তু অনেক সচেতন হয়ে গেছে। সে কারণে যে 5-6টি যে জরিপ করা হয়েছে তার ফলাফলটা কিন্তু একই ধরনের। কাজেই আমাকে যে বলা হয়েছিল যে জরিপটা কীভাবে প্রভাব বিস্তার করতে পারে, তবে যে সুষ্ঠুভাবে যে পরীক্ষাগুলো এই সংস্থাটা জনমত ফলাফলটা আজকে প্রকাশ করলো, সেটা কিন্তু এক ধরনের ব্যাপক প্রকাশিত ফলাফলটা বেশ জনমানুষে বেশ প্রভাব বিস্তার করবে। এটার উল্টো আরেকটা দিক রয়েছে, হয়তো এটা ফলাফলটা প্রকাশ হয় পত্রিকা যাওয়ার সঙ্গে সঙ্গে একটা বিশেষ গোষ্ঠী বিভিন্ন মাধ্যমে গালিগালাজ শুরু করে দেবে, বিভিন্নভাবে হয়তো বলবে যে কোনো রাষ্ট্রের অর্থ নিয়ে তারা এই কাজটা করেছে, বিএনপির থেকে অর্থ নিয়েছে, এগুলো করতে পারে। বিশেষ করে সাইবার বুলিংটা যেভাবে হচ্ছে, বিশেষ করে আমাদের একজন নারী সহকর্মী আছে নাহরিন, এখন এখানে বক্তব্য রাখবে, তাকে কেন্দ্র করে একটা বিশেষ গোষ্ঠী যেভাবে বুলিংটা শুরু করেছে, সেটা মত প্রকাশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ শুরু হয়েছে এখন থেকেই। অর্থাৎ নারীর স্বাধীনতার কথা এখন তারা মুখ ফুটে বলছে, কিন্তু দেখা যাচ্ছে যে তারা কিন্তু নারীদেরকে ঘরে আবদ্ধ রাখারই, অর্থাৎ এই বিষয়গুলো সচেতন হিসাবে এই জরিপের মাধ্যমে আমরা দেখা গেল যে শহর এলাকাগুলোতে বিশেষ করে শিক্ষিত জনমানুষের মধ্যে কিন্তু আমরা দেখি যে একটা যে যারা মডারেট রাজনৈতিক দল তাদের প্রতি কিন্তু সমর্থনের হারটা বেশি, আর নিরক্ষর মানুষদের যারা রয়েছে তাদেরকে নানাভাবে
জনমতের যে হলুদ যে সাংবাদিকতার কথা বলা হয় সেগুলো কিন্তু অনেকটাই প্রভাব বিস্তার করে। আমি আবারও যে সামনের নির্বাচন, এই নির্বাচনে জনজরিপের যে একটা প্রভাব যে সুষ্ঠু গতিতে যদি যায় এবং তার ফলাফলটা যদি ইতিবাচক হয় তাহলে বাংলাদেশ এগিয়ে যাবে এবং আমরা এই সামনের বাংলাদেশকে এগিয়ে নিয়ে আমরা নতুনভাবে বাংলাদেশ গড়ে তুলব, এই আশাবাদ ব্যক্ত করেই এবং আমি আবারও এই সংস্থাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। তারা যে কাজটা করেছে একটা অত্যন্ত সুচিন্তিত এবং বিশেষজ্ঞমূলক এবং তথ্যভিত্তিক কাজ তারা করছে এবং তাদের সাফল্যকে আমি ধন্যবাদ জানাই। খোদা হাফেজ। ধন্যবাদ প্রফেসর শামসুল আলম সেলিম আপনাকে আপনার সুচিন্তিত বক্তব্যের জন্য। আমি এখন আমার একজন প্রিয় অনুজের কাছে যেতে চাই। আমি পেশায় চিকিৎসক এবং আমি এখন একজন চিকিৎসককেই ডাকতে চাই, কিন্তু তার শুধু চিকিৎসক পরিচয় নয়, তার পরিচয়টি আরও অনেক বড়। তিনি তৌফিক জোয়ারদার, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরের ডিউক NUS মেডিকেল স্কুলের সহযোগী অধ্যাপক, একজন খ্যাতনামা শিক্ষাবিদ এবং গবেষক। উন্নয়ন অর্থনীতি, রাজনৈতিক অর্থনীতি, সামাজিক বৈষম্য, শ্রমবাজার, প্রান্তিক জনগোষ্ঠীর জীবন জীবিকা এবং দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার উন্নয়ন চ্যালেঞ্জ বিষয়ে তার ব্যাপক অভিজ্ঞতা এবং গবেষণা। একজন চিকিৎসক হয়েও কিভাবে তিনি এত কিছু করেন এটি আমার কাছে সবসময় একটি রহস্য। যাই হোক, তৌফিক, আমি জানতে চাইব যে জনমত জরিপ বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতাকে বলা হচ্ছে যে অনেক ক্ষেত্রে প্রতিফলিত করছে। আপনার কি মনে হয় এটি কি আসলেই প্রতিফলিত করছে, নাকি জনমত জরিপের কারণে রাজনৈতিক চিন্তাভাবনার পরিবর্তন হয়ে যেতে পারে, অর্থাৎ ফেব্রিকেটেড জরিপ কোনো প্রভাব ফেলতে পারে? উভয় দিক থেকে কিছুটা বলবেন। এবং এই যে একটা বৃহৎ পরিবেশে এত বড় একটা জরিপ হয়েছে, এটি বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎকে এই ধরনের জরিপগুলো কিভাবে নির্ধারিত করতে পারে, সেই ব্যাপারে আপনার মতামত জানব। অনেক ধন্যবাদ। আমারও অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই কাজী বেন্নুর ভাই, অনেক ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি খুব সংক্ষেপে বলবো। 3টা প্রশ্ন আপনি করেছেন। প্রথমত, জনমত জরিপ বাস্তবতাকে প্রতিফলন করছে কিনা। দ্বিতীয়ত, ফ্যাব্রিকেটেড জরিপের ফলাফল কি হতে পারে এবং সেখানে এ ধরনের কোনো লক্ষণ এই জরিপে দেখা যাচ্ছে কিনা। এবং রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে জরিপের ভূমিকা। 3টা প্রশ্নই কিছুটা পরস্পরের সাথে সংযুক্ত, আমি একবারেই বলার চেষ্টা করছি। প্রথম কথা হচ্ছে যে জনমত জরিপে বাস্তবতার প্রতিফলন হচ্ছে কিনা সেটা বোঝার জন্য আমরা কতগুলো মেট্রিক্স ব্যবহার করি, যেমন যেগুলোকে আমরা সংক্ষেপে ভ্যালিডিটি এবং রিলায়েবিলিটি বলে। নানা রকমের ভ্যালিডিটি আছে। তো এখানে আমি একটা উদাহরণ হিসেবে যেটা বুঝতে সহজ হবে সেটা আমি একটু তুলে ধরতে চাই। একটা জিনিস ভ্যালিড কিনা সেটা আমাদের বুঝতে হবে, অর্থাৎ আমি যেই জিনিসটা দাবি করছি সেই দাবিটা আসলেই বাস্তবতার সাথে মেলে কিনা এই জিনিসটা বোঝার জন্য নানা রকমের পদ্ধতি আছে। সহজ একটা পদ্ধতি যেটা উদাহরণ দিতে সহজ হবে এবং বুঝতে সহজ হবে এবং এখানে কিছুটা প্রতিফলন হচ্ছে, তাত্ত্বিক নয়, অর্থাৎ আমি এই রেজাল্ট থেকেই বুঝতে পারবো। তাকে বলে হচ্ছে নোন গ্রুপ ভ্যালিডিটি। আমি আমার স্বাস্থ্য নিয়ে যেহেতু গবেষণা করি, স্বাস্থ্যের একটা উদাহরণ দিয়ে আমি জিনিসটাকে বোঝাই। যেমন আমরা অনেকেই জানি যে যখন আমরা পাবলিক এবং প্রাইভেট সেক্টরে স্বাস্থ্য সেবা দেওয়া হয়, আমরা জানি যে আমাদের একটা ধারণা বা নানা লিটারেচার থেকে, নানা গবেষণা থেকে আমরা দেখেছি যে প্রাইভেট সেক্টরের অর্থাৎ বেসরকারি খাতের চিকিৎসা সেবার মান তুলনামূলকভাবে উন্নত। এ ব্যাপারে কি কারো কোনো দ্বিমত আছে? কেন? কারণ হচ্ছে সেখানে পয়সা দিয়ে মানুষ সেবাটা নেয়, যার জন্য সেখানে সেবাটা ভালো হয়। এখন ধরেন আমি একটা সার্ভে করলাম, সার্ভে করে আমি দেখলাম যে ডাক্তাররা কোথায় বেশি সংবেদনশীল। তো আমি সার্ভে করে আমি যদি দেখি যে প্রাইভেট সেক্টরের ডাক্তাররা সংবেদনশীল, তাহলে আমি বলতে পারি যে না, আমার যেই লিটারেচার, আমার যেই ধারণা যেটা আছে তার সাথে, অর্থাৎ নোন গ্রুপ সম্পর্কে আমার যেই ধারণা প্রচলিত আছে, যেই গবেষণাগুলো পূর্বে হয়েছে সেটার সাথে আমার গবেষণার একটা সামঞ্জস্য আমি দেখতে পাচ্ছি, তাহলে আমি বলতে পারবো যে এটা ভ্যালিড। তো আমরা একটু যদি দেখি যে এখানে
বিএনপি 66% ভোট পেয়েছে, ভোট পাবে বলে জনগণ দাবি করেছে। এটা কি বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা? আমরা জানি যে দীর্ঘদিন ধরে বাংলাদেশে 1990-এর পর থেকেই দুটো দল, আওয়ামী লীগ এবং বিএনপি, পালাক্রমে ক্ষমতায় এসেছে, অর্থাৎ তাদের জনপ্রিয়তার ব্যাপারে কোনো রকমের সন্দেহ নেই। এবং গত 15 বছর ফ্যাসিস্ট শাসনামলে আমরা দেখেছি এই দলটিকে গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং গণতান্ত্রিক ধারণাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সার্বিকভাবে, সর্বতোভাবে এবং এক টানা 15 বা 17 বছর তারা তাদের সংগ্রামকে জিইয়ে রেখেছে। তাদের সংগ্রামের কারণেই কিন্তু এই দেশটি আসলে এই সলতেটাকে তারা জ্বালিয়ে রেখেছে। হয়তো সাফল্য এসেছে একটা পর্যায়ে গিয়ে, কিন্তু গণতন্ত্রের চেতনাকে জাগ্রত রাখার যেই সংগ্রাম, সেটা বিএনপি চালিয়ে গিয়েছে। সেই প্রেক্ষাপটে বলা যায় যে এর একটা জনপ্রিয়তা আছে, গ্রহণযোগ্যতা আছে। কাজেই 66% মানুষের সমর্থন এখানে খুব একটা আশ্চর্যজনক বলে মনে হয় না, বরং এটাই স্বাভাবিক বলে মনে হয়। আমরা দেখছি যে নারীদের মধ্যে বর্তমানে বেশ কিছু সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি যে নারীরা দল বেঁধে গিয়ে খুব কার্যক্রম করছে জামাতে ইসলামীর। হয়তো সেটার একটা রিফ্লেকশন হচ্ছে যে নারীদের মধ্যে আমরা কিছুটা ভোট পার্সেন্টেজ বেশি দেখতে পেয়েছি, যেহেতু তাদের কার্যক্রম বেশি দেখাচ্ছে। সেটা আমার মনে হয় যে বিএনপির জন্য একটা বার্তা, যে নারীদেরকে যেন আরও বেশি ভোটিংয়ের কার্যক্রমে অংশগ্রহণ করানো যায় সেই ব্যাপারে। অর্থাৎ সমর্থন হয়তো আছে, কিন্তু রাজনীতির মাঠের রাজনীতিতে তাদেরকে আরও কীভাবে সম্পৃক্ত করা যায় সেই ব্যাপারে তাদের জন্য হয়তো একটা বার্তা রয়েছে। আমরা আরও জানি, যেটা আমার পূর্ববর্তী বক্তা অধ্যাপক সাহেব যেটা বললেন, যে বাংলাদেশের কিছু কিছু এলাকায় আমরা জানি যে জামাতে ইসলামীর ভোটের পার্সেন্টেজ তুলনামূলকভাবে বেশি, নানা আর্থসামাজিক কারণে, ভৌগোলিক কারণে, এবং সেটারও একটা রিফ্লেকশন। খুলনাতে আমরা দেখছি যে জামাতের ভোট তুলনামূলকভাবে অন্যান্য এলাকার থেকে বেশি। সেই সাথে বরিশাল এবং রাজশাহীর কথাও প্রেজেন্টেশনে আমরা দেখেছি ডক্টর শামীমের কাছ থেকে। কাজেই এই যে কতগুলো ট্রেন্ড আমরা দেখলাম, এই ট্রেন্ডগুলো কিন্তু আমাদের প্রচলিত ধ্যান ধারণার সাথে সম্পূর্ণভাবে অ্যালাইন করে। কাজেই আমি বলতে পারি যে নোন গ্রুপ ভ্যালিডিটির যেই চেক বক্স, সেটা আমরা টিক দিতে পারি। সেই প্রেক্ষাপট থেকে আমি বলতে পারি যে এই গবেষণাটি ভ্যালিড। কিন্তু সব কিছুই যে ভ্যালিড কিনা এবং এখানে কোনো কিছু ফ্যাব্রিকেটেড কিনা সেই ব্যাপারে প্রশ্ন আসতেই পারে। সেটার জন্য গবেষণার যেই পদ্ধতি বর্ণনা করা হয়েছে, তাদেরকে ট্রেন আপ করা হয়েছে, তাদের সুপারভিশন করার জন্য একটা টিম কাজ করেছে, এগুলো হচ্ছে খুব ভালো পদ্ধতি, যার মাধ্যমে আমরা ডেটা যেন ফ্যাব্রিকেটেড না হয় সেগুলোকে আমরা চেক করার একটা প্রয়াস আমরা নিতে পারি, যেটা এখানে ছিল, যার জন্য আমার কাছে মনে হয় না যে এটা ফ্যাব্রিকেটেড হওয়ার কোনো সুযোগ আছে। আর এখানে যদি জিওগ্রাফিক ট্যাগিংয়ের ব্যবস্থা করেছেন কিনা আমি জানি না, যদি করা যায়, যেহেতু আপনারা অনলাইনে ডেটা কালেক্ট করেছেন, এই জিনিসগুলোকে ভবিষ্যতে যদি ইন্টিগ্রেট করেন বা বর্তমানে যদি করে থাকেন, তাহলে এটার বিশ্বাসযোগ্যতাকে, গ্রহণযোগ্যতাকে আরও বাড়িয়ে দেবে। শেষ করছি, রাজনৈতিক ভবিষ্যতে জরিপের ভূমিকা নিয়ে আমরা যারা গবেষণা করি তারা সবসময় এভিডেন্স বেসড ডিসিশন মেকিংয়ের কথা বলি। আমাদের দেশে একটা প্রচলিত ধারণা বলেন বা প্রচলিত চর্চা বলেন, সেটা হচ্ছে যে যত দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলা যায়, আমাদের মনে হয় যেন তিনিই করিতকর্মা ব্যক্তি, কিন্তু সেই তার ফলাফল দীর্ঘমেয়াদে কি হবে, তার আনইনটেন্ডেড কনসিকুয়েন্সেস কি হবে, সেগুলো নিয়ে আমাদের চিন্তাভাবনা খুব একটা থাকে না। কিন্তু আমরা যদি দীর্ঘমেয়াদে গবেষণা করি, যেহেতু আমাদের সামনে এখন নির্বাচন আছে, নির্বাচনকে কেন্দ্র করে আমরা যে জরিপ করছি, সেই জরিপের চর্চাটি আমাদের জাতীয় চরিত্র এবং জাতীয় সংস্কৃতিতে যদি স্থান করে নেয়, তাহলে ভবিষ্যতের যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও আমরা জরিপ তথা গবেষণার দ্বারস্থ হব। সেটা সামগ্রিকভাবে আমাদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে স্বচ্ছ করবে, জবাবদিহিতামূলক করবে এবং আরও ভালো করবে, উত্তম করবে। কাজে সেদিক থেকে বিবেচনা করলে জরিপের এই চর্চাটি আমাদের ভবিষ্যৎ জীবনে, রাজনৈতিক জীবনে এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একটা ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। ধন্যবাদ। ধন্যবাদ তৌফিক। আসলে যে প্রসঙ্গটা চলে এসেছে তৌফিকের কথায়, যে জামাতে ইসলামীর বর্তমান অবস্থা সম্পর্কে কিছু বলেছে তৌফিক, তো আমি খুব সংক্ষেপে একটু বলি, যেটা যে জামাতে ইসলামী বলছে যে আমাদেরকে এবার দেখুন। আসলে ওনাদেরকে আমরা অনেক আগে থেকেই দেখেছি, বহু আগে থেকে দেখেছি, নতুন করে দেখার কিছু নেই। তবে আমি এইবার দেখে কিছু কিছু ক্ষেত্রে বেশ চমকিত হয়েছি। যেমন আমার ধারণা ছিল যে জামাতে ইসলামী গান শুনলে কানে আঙুল দেয়,
এখন রাস্তাঘাটে বের হলে দেখা যাচ্ছে ঢোল বাদ্য দিয়ে মানে তাদের গানের প্রচারণা। হ্যাঁ, সেটাই, যাই হোক, পূজার অনুষ্ঠানে যাক, তাতে আমার কোনো আপত্তি নাই, কারণ ইসলাম বলে যে অন্য ধর্মেরকেও করতে হবে। কিন্তু গান শোনাতে যারা আঙ্গুল দিত কানে, তারা এখন গান বাজিয়ে প্রচারণা করছে। গুড, আমি তাদেরকে বলি যে তারা যেন আরও আসেন এটাই। তারপরে যেখানে নারী দেখলে তাদের বিকর্ষণ শুরু হতো, সেখানে তারা আজকে বেশ আকর্ষিত নারীদের প্রতি। তারা নারীদের বড় বড় মিছিলের ছবি দিচ্ছেন, এমনকি ওনাদের আমির সাহেব একজন বিপর্যস্ত নারীকে ইসলামের বাধা নিষেধ ভুলে গিয়ে জড়িয়েও ধরছেন। মাশাল্লাহ। যাই হোক, আমি সব শেষে আসলে যেতে চাই একজন বিপ্লবী রিজু নারীর কাছে, যিনি প্রফেসর ডক্টর নাহরিন আই খান। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল এবং পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক। জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা, নগর গ্রামীণ পরিবেশের উন্নয়ন, টেকসই পরিবেশ ব্যবস্থাপনায় এগুলোর গবেষণা এবং শিক্ষার সাথে বহুদিন যাবৎ জড়িত। তবে সেই সাথে যেটা শুরুতেই বলেছি, যে তার যে ঋজু ব্যক্তিত্ব, এটি আমাদেরকে সবসময় মুগ্ধ করেছে। আমি ডক্টর নাহরিনের কাছে জানতে চাইব যে জরিপে তরুণদের অংশগ্রহণ, বিশেষ করে তরুণ নারীদের অংশগ্রহণকে আপনি কিভাবে মূল্যায়ন করেন, এবং শুধু জরিপ নয়, জাতীয় রাজনীতিতে নারীর অবস্থান এবং তার অগ্রগতিকে আরও অর্থবহ করতে কি কি উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে আপনার ধারণা? ছোটবেলা থেকেই শুনে এসেছি যে আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি দিব। কিন্তু কখনো কেউ কাউকে, সন্তানকে বলে না যে আমাকে একটি প্রতিবাদী মা দাও বা বিপ্লবী মা দাও। কারণ আমরা জুলাই আন্দোলনে দেখেছি যে এই মাদের হাত ধরেই কিন্তু এক একটা বিপ্লবের জন্ম হয়। সো বিপ্লবী কিনা জানি না, তবে মেরুদণ্ডটা সোজা করে দাঁড়িয়ে থাকার চেষ্টা করছি। যে কথাটি আজকে জরিপ নিয়ে হয়েছে, জরিপের যে তরুণ এবং নারীর অংশগ্রহণটা একটা সিগনিফিক্যান্ট জায়গায় আছে। আসলে আমি মনে করি যে এই জরিপে এটাই হওয়ার কথা ছিল, কারণ এবার ইলেকশনে এদের পার্সেন্টেজটাই অনেক সিগনিফিক্যান্ট, তারাই ভোট দিবেন, নতুন ভোটার এখানেই আছে, তো উৎসাহের মাত্রাটা তাদেরই বেশি থাকার কথা। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে ভ্যালিডেশনের কথা তৌফিক বললেন, আমার খুব প্রিয় এক ছোটো ভাই। সো আমার মনে হয় যে এই জায়গা থেকে এটা ঠিক আছে। তবে আমি এই প্রসঙ্গে খুব কথা না বলে খুব সংক্ষেপে, যেহেতু খুব শেষ করে দিতে হবে, আমি ওই কথাটুকু বলতে চাই যে নারীর অংশগ্রহণে আরও অর্থবহ রাজনীতিতে কিভাবে করা যায়। আসলে একটা কথা আমরা সবসময় শুনি যে রাজনৈতিক দলের পুরুষদের মুখ থেকে যোগ্য নারী খুঁজে পাওয়া যায় না। তারা এই কথাটি বলেন, আমি মনে করি এইটা একটা রাজনৈতিক প্রপাগান্ডা। যোগ্য নারী খুঁজে পাওয়ার জন্য চোখ লাগে, এবং যোগ্য নারী শুধু খুঁজে পেলেই চলবে না, যোগ্য নারীকে মানে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন করার আগে কিছু জায়গায় আপনাকে আপনার মানসিকতার পরিবর্তন আনতে হবে। এইখান থেকে আমি যেটা বলতে চাই যে হেজিমনিক যে ম্যাসকিউলিনিটিটা আমরা সোসাইটিতে দেখি এবং আজকে পর্যন্ত দেখছি, যেটা কেউ তেমন করে পয়েন্ট আউট করে না, ইভেন আমাদের মতো যারা রাজনৈতিক সচেতন শিক্ষিত নারীরা আছেন, তারাও কতটা নারী বান্ধব এই রাজনৈতিক ক্ষেত্রে, নারীও অনেক ক্ষেত্রে নারী বান্ধব নয়। তো এই জায়গাগুলো আমাদের দেখা খুব বেশি জরুরি। আপনারা দেখবেন যে রিসেন্টলি আমার একটি কথা খুবই ট্রোল হচ্ছে সারা জায়গায়, যে আমি বলেছি যে রাজনৈতিক ময়দানে জেন্ডার ল্যাঙ্গুয়েজকে ইউজ করাটা তেমন ঠিক না, যে নারীকে অলওয়েজ বলা হয় মা এবং বোন। একটি পার্টিকুলার রাজনৈতিক দল নারীকে 100% সময় মা এবং বোন ডেকে যে জায়গাটা তৈরি করার চেষ্টা করছে, আপাত দৃষ্টিতে আমাদের কাছে এটি খুবই সম্মানের, খুব ডেলিকেট এবং খুব লুক্রেটিভ মনে হতে পারে সম্মানের সাগরে আমরা ভেসে যাচ্ছি। কিন্তু এই ধরনের পারিবারিক ভাষা যে রাজনীতির ময়দানে জেন্ডারিং করা যায় না, এটি আমাদেরকে প্রতিবাদের জায়গায় আনতে হবে। এটি এনেই তারা যে কাজটি করেন সবসময়, সেটি হচ্ছে ওই যে কথাটি বললাম যে যোগ্য নারী খুঁজে পাওয়া যায় না, যোগ্য নারীকে তারা শুধু মা এবং বোন হিসেবে দেখার চেষ্টা করে। আপনি আপনার রাজনৈতিক ময়দানে 10% 20% সময় একটি পার্টিকুলার কনটেক্সটে মা এবং বোন বলতে পারেন, কিন্তু আমরা যে গত
কত শতক মানে কত বছর ধরে দুটো নারী নেতৃত্ব আমরা দেখেছি, তাদের কি কখনো আপনি বলতে শুনেছেন যে ভাই এবং আব্বু? তারা তো কখনো রাজনৈতিক ময়দানে পুরুষের শিক্ষার সময় বলে নাই আমার ভাইদের শিক্ষা অথবা আমার আব্বুর শিক্ষা, এটাতে বলে নাই। তার মানে রাজনৈতিক পরিভাষায় জেন্ডারকে দেখাটা খুবই জরুরি, জেন্ডার সেন্সিটিভ শব্দ ব্যবহার করাটা খুবই জরুরি, এবং এটাতে আমাদের নারীদেরকে আসলে বিশেষ দৃষ্টি দিতে হবে। আমরা যদি খুব বলে থাকি, ধরেন যখন বিএনপি নিয়ে কোনো কথা বলি বা বিএনপির পক্ষে কোনো কথা যায়, একটা প্রশ্ন সবসময় আসে যে বিএনপির হাতে কি নারীর ক্ষমতায়ন হয়েছে, অথবা কেন বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল মানে লেস দ্যান 4% নমিনেশন দিল। অ্যাকচুয়ালি এটাকে একটু ডিফারেন্ট জায়গা থেকে দেখার চেষ্টা করা আমাদের এই মুহূর্তে উচিত। যেহেতু বাংলাদেশের সংসদে এখন পর্যন্ত সংরক্ষিত নারী আসন আছে এবং বিএনপি তার ইশতেহারে বলেছেন যে 10% উচ্চকক্ষে নারীকে তারা দিবেন, এই জায়গাটা তারপরেও আমি মনে করি যে বিএনপি বা আওয়ামী লীগ এদের হাত দিয়েও নারীর ক্ষমতায়ন ঠিক সেইভাবে হয়নি। কারণ হচ্ছে যে নারীর ক্ষমতায়নটা খুব টোকেনিজম নয়, খুব সিম্বলিক নয় যে একজন নারী ক্ষমতায় থাকলে আপনি তাকে নারীর ক্ষমতায়ন বলবেন। এটা একটি প্রসেস এবং এটি চলতেই হবে। তো এই জায়গা থেকে যদি আমরা দেখি, আমাদের একটা জায়গাতে স্বস্তি থাকা উচিত এই মুহূর্তে, যে যে কয়টি রাজনৈতিক দল এখন রাজনীতির মাঠে আছেন, ভোটের মাঠে আছেন, বিএনপি একমাত্র রাজনৈতিক দল যার নারী নেতৃত্ব নেয়ার, গ্রহণ করার একটি মানসিকতা আছে। নারী নেতৃত্ব এমন একটি বিষয়, এটি আপনার গ্রহণ করার জন্য এই পুরুষতান্ত্রিক সমাজে একটি অভ্যাসের দরকার হয় এবং আপনার মনকে প্রিপেয়ার করার দরকার হয়। সেই জায়গা থেকে এই রাজনৈতিক দলটির যেহেতু এটি একটি অভ্যাস আছে, একটি প্র্যাকটিস আছে, তাহলে আমরা মনে করতে পারি যে নারীর ক্ষমতায়নের যে কথাগুলো আমরা বলছি, সেই জায়গায় হয়তো অনেক ক্ষেত্রে এটা এফেক্টিভ হবে। নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে যে প্রশ্নটি করা হয়েছে যে অংশগ্রহণ আরও কী করে অর্থবহ করা যায়, এইখানে একটা সবচেয়ে বড় ব্যারিয়ার এই মুহূর্তে আমরা ফিল করছি। একজন নারী হিসেবে আমার স্যার বললেন যে সাইবার বুলিং, এখানে আসলে জিরো টলারেন্স থাকতে হবে। আপনি মনে করতে পারেন যে একটা কথা আমি লিখে দিলাম তাতে কি যায় আসে, কিন্তু একটা শব্দের যে মানসিক, সামাজিক এবং রাজনৈতিক এক ধরনের ব্যবহার আছে এবং তার যে ইম্প্যাক্টটা একটা নারীর ব্যক্তিগত জীবন, রাজনৈতিক জীবন এবং পারিবারিক জীবনে পড়ে, সেটির প্রতি এখন এই মুহূর্তে যে কোনো রাজনৈতিক দলেরই আসলে সোচ্চার হতে হবে। বিএনপির ইশতেহার ঘোষণার সময় জনাব তারেক রহমান 3 বার বলেছিলেন যে উনি সাইবার বুলিংয়ে কঠোর এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। দেখুন, সাইবার বুলিংগুলো আমি এই মুহূর্তে বলতে চাই অনেক ক্ষেত্রে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হয়। সাইবার বুলিংয়ে ধরেন আমরা দেখেছি বিগত সময়গুলোতে আমাদের রাষ্ট্রীয় যে বাহিনী আছেন, চোর ধরার বাহিনী, কোনো কমেন্ট লেখার বাহিনী, বা সরকারের বিরোধী কিছু লিখলে বা আইসিটি আইন, বাসায় যে আইপি অ্যাড্রেস দেখে ধরে নিয়ে আসতো। কিন্তু গত 1.5 বছরে নারীর সাইবার বুলিংয়ের যে অবস্থা হয়েছে, এই সরকারকে কি আমরা দেখেছি যে একজনকেও আইডেন্টিফাই করে তার শাস্তির আওতায় এনেছেন? আমরা দেখিনি। তার মানে নারী সবসময় এই সরকারের কাছে, এই দেশের কাছে একটি সেকেন্ডারি বিষয় হয়ে আছে, এবং নারীর ক্ষমতায়নের কথা বললে আমাদের সবাইকে এই জায়গাটাতে জিরো টলারেন্স দেখাতে হবে। তাই আমি মনে করি যে নারীর অংশগ্রহণ রাজনীতিতে হওয়ার জন্য ওই যে 33% থাকতেই হবে নারী, এটাতে আমাদের এমফাসাইজ দিতে হবে। 5% যদিও খুব কম, তারপরও ডেলিবারেটলি এই নমিনেশন দিতে হবে, এবং 10% যেটি উচ্চকক্ষে বলা হয়েছে সেই সংখ্যাটি ধীরে ধীরে আরও বাড়াতে হবে। তাই আমি মনে করি যে নারীকে নারী হিসেবে না দেখে, মানে এই কথাটা খুবই দুঃখের সাথে 2026 এসে বলি, এখনও আমাদের নারীদেরকে মানুষ হিসেবে দেখার চেষ্টার জন্য আমাদেরকে রাজপথে নামতে হয়। এটার মতো দুঃখ মনে হয় আর কোথায় নাই। তাই মা বোনের যে ক্রাইটেরিয়া, মা বোনের যে ডাক, সেইটার বাইরে যে নারীকে মানুষ হিসেবে মানে দেখা, এবং নারী এবং পুরুষ যেটি সমান, সেই দৃষ্টিভঙ্গি থেকে দেখলেই আসলে নারীর অংশগ্রহণ রাজনীতিতে আরও স্মুথ হবে। আমাদের বিশ্বাস রাখতে হবে পুরুষ কারো প্রতিদ্বন্দ্বী নয়, নারীবাদী একটি গালি নয়, এটি একটি সুন্দর চর্চা, এবং একজন পুরুষ সবচেয়ে বেশি নারীবাদী হতে পারে, এটা আমি বিশ্বাস করি। ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ ডক্টর নাহরিন আপনাকে। তো আমাদের সব প্যানেলিস্টের কথা আমরা শুনেছি। আমাদের আজকের অনুষ্ঠানে আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।